ওটা হচ্ছে কেন আমি জ্যাক অফ মেনি ট্রেডস মাস্টার অফ নান। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রচুর ছিল। 71 থেকে 83 স্কুল জীবনে ওখানে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান ছিল। তাদের জন্য আমরা খ্রিস্টান কালচার, জ্যাজ মিউজিক, রক মিউজিক উই ওয়ার এক্সপোজ টু ইট। সাকসেসটা কতটা আসছে সেটা আলাদা ব্যাপার, সেটা তো একটা কমার্শিয়াল ব্যাপার, ফিনান্সিয়াল ব্যাপার। ঠিক, কিন্তু আমি কাজটা যদি আনন্দ নিয়ে করি তাহলে কিন্তু কাজটা আমার কাছে মনে হবে খুব অনেস্ট। আমাদের যিনি ডিবেটিং করছিলেন তিনি আসলে কিন্তু ইংলিশের টিচার ছিলেন। ক্লাস 7-8 থেকে উনি বলতেন খবরের কাজটা ভালো করে be aware of what is happening all around you. Unfortunately, medicine is the only profession, at least in India, retirement age নেই। একটা দল আরেকটা দলকে সহ্য করতে পারছে না, একটা শ্রেণী, সামাজিক শ্রেণী বা ধর্মীয় শ্রেণী আরেকটা শ্রেণীকে সহ্য করতে পারছে না। আর আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ঝোলাবো না আমি জানি না, কিন্তু আমার কিছু যায় আসে না। তুমি ভেবে দেখো যে না 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 করে দে, ঠিক আছে। এবারে আমি তখন বললাম যে এই অন্য দুটো চরিত্র কে করছে? একটা আমি মেরেছি। আজকে বাংলা চলচ্চিত্রের ছবি একদম স্ক্রিপ্ট থেকে ফাইনাল এডিটিং, কালার কারেকশন অবধি 3 মাসে হয়। দিস ইজ অ্যাবসার্ড, ইট ক্যানট হ্যাপেন। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকে যেই ভদ্রলোকের সঙ্গে আমি কথা বললাম, এর আগের এপিসোডে আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব এমন কিছু কনভারসেশন ক্রিয়েট করার যে কনভারসেশনগুলো আপনাদের সত্যি সত্যি ভ্যালু দিতে পারে, এরকম কিছু কনভারসেশন। আজকের কনভারসেশন তার মতোই একটা কনভারসেশন, যেখানে একজন এমন মানুষের সঙ্গে আমি কথা বলেছি যিনি নিজেকে সাধারণ মানুষ বলেন, কিন্তু আসলে সাধারণ মানুষ কি সাধারণ মানুষ হয়ে থাকে সারা জীবন? অ্যাকচুয়ালি উনি, আমার মতে, ওনার মধ্যে অনেক অসাধারণ জিনিস আছে। যেটাতে প্রথম যে জিনিসটা সেটা হলো উনি ডক্টর কৌশিক ঘোষ। তিনি একজন বেশ নামকরা অর্থোপেডিক ডাক্তার, অর্থোপেডিক সার্জন, এবং তিনি বহুদিন ধরে 33 বছর ধরে প্র্যাকটিস করছেন এবং তার অভিজ্ঞতা প্রচুর, এবং প্রচুর মানুষ তার চিকিৎসায় বিরাট উপকৃত হয়েছেন। এটা তার একটা দিক। কিন্তু তার বাইরে তিনি একজন অভিনেতা, তিনি একজন ফটোগ্রাফার, তিনি একজন নিজেকে পাবলিক স্পিকার বলবো। ওই পাবলিক স্পিকার কথাটাকে কৌশিকদা একটা নিজের মতো করে বললেন যে স্পিকিং ইন দ্য পাবলিক স্পেস, এই তিনি টিচার, তিনি পড়ান, তিনি সব কিছুই করেন, অনেক কিছু করেন। এবং সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় গুণ হলো তিনি একজন অত্যন্ত সুন্দর আড্ডাবাজ মানুষ, যার সঙ্গে একটা আড্ডা মারা যায়, যেই আড্ডাটার মধ্যে থেকে শেষে মনে হয় একটা দারুণ আড্ডা হলো, বাহ। এই তো আজকের এপিসোডটা ঠিক এরকম, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করেছি সেই আড্ডাটা থেকে যেই ভ্যালুটা আপনাদের আমরা প্রমিস করি সোল কানেকশন পডকাস্টের থ্রুতে, সেই ভ্যালুটা যাতে আপনাদের দিতে পারি। এবং আই হোপ আপনাদের যেই ভ্যালুটা দেওয়ার জন্য আমার এই পরিশ্রম বা আমার এই কাজটা, সেই ভ্যালুটা আপনার অবধি পৌঁছয় এবং আজকেও পৌঁছবে। সো আজকে সোল কানেকশন পডকাস্টে ডক্টর কৌশিক ঘোষ। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন ডক কৌশিক ঘোষ। মানে আমরা কেন ডক বললাম, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের পরিচিত সার্কেলে আমরা কৌশিকদাকে ডক বলেই ডাকি, তো সেই কারণে ডক বললাম। কিন্তু ফর্মালি ডক্টর কৌশিক ঘোষ, এবং তার সঙ্গে অনেক কিছু কৌশিক ঘোষ। আমরা এই থ্রু আউট দিস পডকাস্ট আমরা জানার চেষ্টা করব একটা মানুষ এতদিন ধরে ডাক্তারি করতে করতেও এত কিছু কী করে করে। আর ডাক্তারির ব্যাপারে তো অবশ্যই জানবো, অর্থোপেডিক্স নিয়ে, অর্থোপেডিক বিষয়টা নিয়ে আর একটু জানবো, হয়তো এমন কিছু অ্যাডভাইসও পেতে পারি যেগুলো আমাদের ভবিষ্যতে বা আমাদের জীবনযাত্রায় কাজে লাগতে পারে। প্রথম কথা কৌশিকদা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। অনেকদিন ধরে ভাবছিলাম তোমার সঙ্গে একটা এপিসোড করবো, অনেক মাস হয়ে গেল, ফাইনালি আমাদের টাইমটা ম্যাচ করেছে। সো ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কিছুটা আমার দোষ, সময় দিতে পারিনি বলে, তুমি হ্যাপি টু বি হিয়ার। বেশ, প্রথম যেটা জানতে চাই আমি যে কোনো পডকাস্টের মধ্যেই, সেটা হলো ছোটবেলা সম্পর্কে, কারণ আমার মনে হয় ছোটবেলা একটা মানুষকে তৈরি করে। তো তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কিভাবে কেটেছে, এটা দিয়ে শুরু করি। খুব ভালো প্রশ্ন, প্রাসঙ্গিক, কারণ আমার স্কুলটা হচ্ছে ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস। আমার কলেজ হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেটাও পার্ক সার্কাস, এবং আমার বাড়িও পার্ক সার্কাস। আচ্ছা, মানে একই জায়গায়, সো জিওগ্রাফিক্যালি ধরো একটা মানুষের গঠনমূলক যে বয়সটা, মানে জন্ম থেকে একদম ধরো 21 বছর বয়স অবধি পুরোটাই পার্ক সার্কাস।
সেটা একটা ডেভেলপমেন্টে খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। একটা হচ্ছে এখনকার স্কুলগুলো সম্বন্ধে আমার কিছু রেজার্ভেশন আছে, কিন্তু আমাদের সময় ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস এরকম ছিল না এখন যেটা হয়েছে। মানে কিছুটা কমার্শিয়ালাইজ তো হয় এডুকেশন সিস্টেমটা, তখন যেটা ছিল সবসময় আমাদের এনকারেজ করা হতো। এবং তখন আমাদের যারা ফাদার ছিলেন, প্রিস্ট ছিলেন, তারা সব আইরিশ ক্যাথলিক ছিলেন, মানে সাদা চামড়া। সেটা ভালো খারাপ আমি বলছি না, কিন্তু তাদের একটা এনকারেজমেন্ট ছিল সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। মানে ওরা বলতেন আইসিএসসি পরীক্ষা 2 মাস আগে পড়বে, তার আগে খেলাধুলা, বাস্কেটবল এসব কর। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের পার্ক সার্কাস ময়দানটা একদম পাশে, মানে বাড়ির পাশে। সেখানে একটা সাংঘাতিক ভালো খেলাধুলার একটা অ্যাটমসফিয়ার ছিল। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা বোধহয় আজকের যুগে 2025 সালে কথা বলছি বলে খুব প্রাসঙ্গিক, ইট ওয়াজ এ ভেরি কসমোপলিটন এরিয়া। সো এই তিনটে মিলে আই থিঙ্ক যে আমি যে মানুষটা, সেটা তৈরির পেছনে এগুলো ভূমিকা আছে। এক, বলা হয়েছিল পড়াশোনাটা জীবনের একমাত্র মানে লক্ষ্য নয়, পড়াশোনা করবে, একটা কেরিয়ার হবে, সেসব ধরেই নেওয়া হতো। কিন্তু একটা গোল, যে আজকে যেরকম আমরা আকাশে গিয়ে দেখি ক্লাস 8 থেকে আইআইটি প্রিপারেশনের জন্য, সেরকম কিছু ছিল না। এক। 2 হচ্ছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রচুর ছিল তখনকার যুগে। আমি বুঝি 70-এর দশকে, 71 থেকে 71-এ ক্লাস 1-এ ঢুকেছি, 71 থেকে 83 স্কুল জীবনে ওখানে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান ছিল। তারা সব আস্তে আস্তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এমিগ্রেট করে চলে গেছে, এবং তাদের জন্য আমরা খ্রিস্টান কালচার, জ্যাজ মিউজিক, রক মিউজিক, উই ওয়ার এক্সপোজ টু ইট। আচ্ছা, সিমিলারলি ধরো আমাদের ওখানে দুর্গাপুজো হতো, সেখানে মুসলিম বন্ধুরা তারা আমাদের সঙ্গে একসাথে সারাদিন 5 দিন থাকতো। আবার ঈদে একটা অনুষ্ঠান, তাদের সঙ্গে আমরা থাকতাম। সো দে ওয়াজ নো ডিমার্কেশন অফ রিলিজন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আর স্কুলের বাইরে যেহেতু পার্ক সার্কাস ময়দানে তখনকার যুগে গুরুবৎ সিং হকি শেখাতেন, ববি ক্লডিয়াস, লেসলি ক্লডিয়াসের ছেলে এসে খেলতেন আমাদের সঙ্গে। সো এই যে খেলা, সামগ্রিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, এবং পরবর্তী সময়ে যে কালচারাল ব্যাপারগুলোতে আমি ঢুকেছি এবং এখনও চলছে, সেটাও কিন্তু স্কুল থেকেই শুরু। মানে স্কুলের ফাদাররা বলতেন ডিবেট করতে হবে, কুইজে যেতে হবে, থিয়েটার পারো বা না পারো স্টেজে উঠতে হবে। সো দেয়ার ওয়াজ এ স্টেজ ফ্রিনেস। এবং পরবর্তীকালে বুঝেছি যে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টে কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আচ্ছা, তারপর যেহেতু কলেজটাও ন্যাশনাল মেডিকেল কলেজ পার্ক সার্কাসে, বন্ধুগুলো একই থেকে গেল। আমাদের কলেজে অ্যাট দ্যাট টাইম তখন এটা ছিল না যে ঢুকলেই পরবর্তীকালে কার্ডিওলজিস্ট হবে না অর্থোপেডিক সার্জন, এই ব্যাপারটা নিয়ে কথা ছিল না। এখন যেরকম আমাদের যাদের আমরা পড়াই বাচ্চাদের বিভিন্ন কলেজের, তাদের হচ্ছে 3rd ইয়ার থেকে ভাবে কোন স্পেশালাইজেশনে যাবে, মানে কতটা টাকা রোজগার করবে, কতটা কেরিয়ার প্রোগ্রেস হবে। আমরা ছিলাম ফাইনাল ইয়ার অবধি বিন্দাস। হ্যাঁ, পাশে লেডি ব্রেমন, একটু মেয়েদের পেছনে ঘোরা, এদিকে ডিবেট, ওদিকে যা ক্রিকেট খেলা, বাস্কেটবল, সবগুলো চলে খুব একটা কোনো অসুবিধে হয়নি। মানে এই যে বিভিন্ন দিকে মন দেওয়া, একটা সামগ্রিকভাবে এগোনো, তাতে কিন্তু পরবর্তীকালে কেরিয়ার প্রোগ্রেসে কোনো দিকেই কোনো অসুবিধে হয়নি। এবং সেই সময় পড়াশোনারও অসুবিধা হয়নি। না, পড়াশোনার অসুবিধা নেই। মানে হতে পারে, আমি মেনে নিচ্ছি যে কিছু স্টুডেন্টের মধ্যে কিছু ভালো, কিছু মধ্য মেধার, কিছু নিম্ন মেধার হতেই পারে, কিন্তু এরকম কখনো প্রেশার ছিল না। আমার বাবা মার তরফ থেকেও ছিল না, স্কুলের তরফ থেকেও ছিল না যে সারাক্ষণ বসে পড়তে হবে, 4টে টিউশনে যেতে হবে, এরকম নয়। এখন যেরকম বাচ্চাদের মানে হচ্ছে 4টে টিউশন একদম মাস্ট, কোচিং ক্লাস একটা মাস্ট। There was no culture of coaching class, there was no culture of going for tuition. যা স্কুলে পড়ানো তো সেটাই মোটামুটি পড়ে বিভিন্ন লোক, আমি যাদের মধ্যমেধা বলছি আমার স্কুলের বন্ধুদের মধ্যে, যারা মধ্যমেধা তারা আজকে বিশাল বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফার্ম চালাচ্ছে। সো আই থিঙ্ক অনেক বছর পরে যদি হিসেব করে দেখা যায়, খুব একটা কিছু এসে যায় না। মানে আই থিঙ্ক থিংস স্ট্যাটিস্টিক্যালি ইট ওয়ার্কস আউট, এটা লেভেলিং হয়ে যায় প্ল্যাটফর্ম। ঠিকই, কেউ না কেউ, আমিও আমার অনেক বাচ্চাদের বলি যে মানে যারা একদম মানে পড়াশোনা করছে এরকম বাচ্চাদের ক্ষেত্রে আমি সবসময় বলার চেষ্টা করি যে দেখ, জীবনে না ফার্স্ট হ আর 7th হ বা 10th হ, বা তুই একদম মোটামুটি 10-12 পাস কর, জীবনে না কিছু হয়েই যাবে। জীবন একটা সেখানে কিন্তু বোধহয় জায়গা আছে, সেটা হচ্ছে যে র্যাঙ্কটা কি হলো, বা এই যে কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেমে যে প্রোগ্রেসটা কোথায় গেল, তার থেকে বড় কথা দুটো। একটা হচ্ছে সেই ছেলে বা মেয়েটির তাতে আগ্রহ আছে কিনা, ঠিক, একদমই। আর 2 হচ্ছে সে অনেস্টলি সেই কাজটা করছে কিনা, আর 3 হচ্ছে আনন্দ পাচ্ছে কিনা। ঠিক, কেউ যদি একটা কাজে আনন্দ না পায়, আমি এবার ডাক্তারি থেকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এখন দেখবে প্রচুর লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, এই যে সবারই একটা মানে 40-এ হার্ট অ্যাটাক। কিন্তু আমার মনে হয় যে কোনো
মানে ছাত্র বা ছাত্রীর পক্ষে 3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। সে উচ্চ মেধা না মধ্য মেধা যায় আসে না। একটা হচ্ছে যে সে অনেস্টলি পড়াশোনা করছে কিনা, বা যেই কাজটাতে পড়ে গেল কেরিয়ারে সেটা করছে কিনা। 2 হচ্ছে যে তার তাতে আগ্রহ আছে কিনা। আর 3 আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট, সেটাতে আনন্দ পাচ্ছে কিনা। তুমি যদি একটা কাজ খুব আনন্দ নিয়ে করো, প্যাশনেটলি করো, সাকসেসটা কতটা আসছে সেটা আলাদা ব্যাপার, সেটা তো একটা কমার্শিয়াল ব্যাপার, ফিনান্সিয়াল ব্যাপার। কিন্তু আমি কাজটা যদি আনন্দ নিয়ে করি তাহলে কিন্তু কাজটা আমার কাছে মনে হবে খুব অনেস্ট, সেটা খুব ইম্পর্টেন্ট। এবার সেটা আস্তে আস্তে কী হচ্ছে যে, আমি বলছি না আমাদের সময় ছিল না, কিন্তু এডুকেশন সিস্টেমটা তুমি দেখো, আমার কাছে এটা খুব মানে কি বলে, খুব পেট পিভ যে দের ইজ এ কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন। যে ধরো ফর এক্সাম্পল বলছি, ধরো 60-এর দশকে আমার বাবা মা দুজনেই প্রেসিডেন্সি, কিন্তু দুজনেই মফস্বল থেকে এসেছিলেন, তারা স্কলারশিপ পেয়েছিলেন, পড়ছিলেন, হিন্দু হোস্টেলে থাকতেন, সেটাও স্কলারশিপে। এবার তখন বা আমাদের সময় গ্রামের একটি ছেলে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেলে ঢুকলো, মেডিকেল সায়েন্সে বা যাদবপুর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ঢুকলো, এখন কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ সে কোচিং ক্লাসে যেতে পারবে না, সে বড় কোনো টিউশনে যেতে পারবে না। দেয়ারফোর উই আর এক্সক্লুডিং অনেকগুলো মানুষ, সমাজের অনেকটা মানুষকে কিন্তু আমরা এক্সক্লুড করছি ফ্রম বিকামিং প্রফেশনালস, হোয়াট এভার কেরিয়ার। সে প্রফেসর হতে পারে, লেখক হতে পারে, আর্টিস্ট হতে পারে, সিনেমার অভিনেতা হতে পারে, যাই হোক না কেন। সো এইটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে কীভাবে সমাজটাকে আমরা গঠন করছি, যেখানে প্রথম থেকে একদম শিশু বয়স থেকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে কমার্শিয়াল অ্যাসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস নট ওয়ান ইম্পর্টেন্ট হোয়াট ইউর লার্নিং। একটা শিক্ষার প্রসঙ্গের মধ্যে আরেকটা খুব রেলেভেন্ট পয়েন্ট আছে, শিক্ষাটা মানে কি? আমার বইয়ের শিক্ষাটা শিক্ষা, না আসল শিক্ষা অন্য জায়গায়? আমাদের যিনি ডিবেটিং করছিলেন তিনি আসলে কিন্তু ইংলিশের টিচার ছিলেন, ক্লাস 7-8 থেকে উনি বলতেন খবরের কাজটা ভালো করে পড়বে, বি অ্যাওয়্যার অফ হোয়াট ইজ হ্যাপনিং অল অ্যারাউন্ড ইউ। এবার তখন তো এত টেলিভিশন ছিল না, মোবাইলও ছিল না, স্মার্টফোন ছিল না। সো এই যে ইনফরমেশনটা আমি কোত্থেকে পাচ্ছি, সেই ইনফরমেশনটা আমার কাজে নাও লাগতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু সেই কাজটা, ইনফরমেশনটা আমার অন্য কাজে লাগবে। সো আমার কাছে নলেজটা ইজ জাস্ট নলেজ ফর দ্য সেক অফ নলেজ। এবার সেই নলেজটা আস্তে আস্তে নিজের মতো আমরা তৈরি করে নিই, মডিফাই করে নিই, সেটা অন্য কাজে লাগে, নাও লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু এখন বলা হচ্ছে যে ওই নলেজটা হচ্ছে অনলি ফর ফার্দারিং ইয়োর কেরিয়ার প্রোগ্রেসের জন্য। আমার মনে হয় সেটা একটা বেসিক ভুল। তুমি যখন ডাক্তারি বিষয়টা তো তখন আজকের দিনে যতটা আজকে অনেক মানুষ ডাক্তারি পড়ছে, তখনও পড়তো, কিন্তু ডাক্তারিতে তোমার ইন্টারেস্টটা কিভাবে তৈরি হলো এবং তুমি কেনই বা ডাক্তার হলে? আমার জীবনে অনেকগুলো জিনিস বাই ডিফল্ট হয়েছে, একটা একটা করে বলছি। একটা হচ্ছে মেডিসিন। আচ্ছা, তখনকার যুগে মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে মেয়ে পড়াশোনায় ভালো হলে বলা হতো জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে, কারণ তখন মাত্র 4টে কেরিয়ার ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সবে আইটি প্রফেশনাল শুরু হয়েছে, ঠিক আছে? এর বাইরে আমি যদি ভালো স্টুডেন্ট হিসেবে বলি আমি ইংলিশ অনার্স পড়বো, একদম মার খাবো বাড়িতে, সিম্পল। এবং এটা আমার বন্ধুদের মধ্যেও দেখেছি, কারো খুব ইন্টারেস্ট যে আমি বেঙ্গল আর্ট কলেজে পড়বো, গভর্নমেন্ট আর্ট কলেজ বেঙ্গলে পড়বো। না পাগল নাকি, এত ভালো ছাত্র তুই জয়েন্ট এন্ট্রান্স দে। সো আমাকে বলা হলো জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে। আমার মা যতদিন ছিলেন ততদিন মনে করিয়ে গেছেন, আমার স্ত্রীকেও মনে করিয়েছেন যে জয়েন্ট এন্ট্রান্সে অনেকগুলো পেপার হয়, বায়োলজি পেপারটা না দিলে কিন্তু ডাক্তারিতে তোমার র্যাঙ্ক উঠবে না। সো আমি পুরো পেপারটা দিয়ে বায়োলজিতে দেবো না ঠিক করেছি, অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে আমার মা বললেন বায়োলজিটা দে। আচ্ছা, এবার জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক লিস্ট বেরোলো, আমি পেলাম কম্পিউটার সায়েন্স নর্থ বেঙ্গলে, আচ্ছা, নর্থ বেঙ্গল, আর ডাক্তারিটা পেলাম কলকাতায়। আচ্ছা, দেয়ারফোর আমাকে বলা হলো অ্যাজ ইউজুয়াল, আবার সেই বাঙালি মধ্যবিত্ত সেন্টিমেন্ট, কলকাতায় বাইরে যাবি, কলকাতায় পেয়ে গেছিস, নিয়ে নে। এবার যেহেতু কলেজটা পেয়ে গেলাম পাকশাখাসে, দেরপর আরও সুবিধে, মানে হস্টেলে থাকার দরকার নেই। এবার তাতে হলো কি যে যেহেতু বাই ডিফল্ট মেডিসিনে ঢুকলাম, আমি ফার্স্ট ইয়ারে ঢুকেই চিন্তা করতে শুরু করলাম যে ডাক্তারির কোন অ্যাসপেক্টটা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে অ্যাটাচড। মানে আমার ইন্টারেস্টের সাবজেক্ট ছিল থিওরিটিক্যাল ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স। ওকে। এবার সেটা থেকে অনেক দূরে চলে যাচ্ছি, সেই জন্য দেখলাম যে ডাক্তারিতে একমাত্র আমার ডিসিপ্লিন অর্থোপেডিক্সটা হচ্ছে না, পুরোপুরি জিওমেট্রি আর মেকানিক্স ডাইনামিক্সের খেলা, মানে প্লেট, স্ক্রু, কত মাপ, এটা বেশ মনের জিনিস। মোটামুটি তখন থেকে একটা ইচ্ছে ছিল অর্থোপেডিক্স হওয়ার, তারপর বাই চান্স হয়ে গেছে আর কি, ভগবানের কৃপায়। এবার এই যে তুমি পড়াশোনা করলে, আর সবাই বলে ডাক্তারিতে নাকি পড়াশোনা শেষ হয় না, পড়তেই থাকতে হয়, এবং মেডিকেল সায়েন্স আস্তে আস্তে যত আপগ্রেড হতে থাকে তত বিষয়টাকে নিয়ে এগোতে হয়, এবং নট অনলি এগোতে হয়, প্রত্যেক মুহূর্তে নতুন কিছু
কেউ না কেউ লিখছেন মেডিকেল জার্নালসে সারা পৃথিবী জুড়ে, সেগুলো সম্পর্কে অ্যাওয়্যার থাকতে হয়। তো এবং সবচেয়ে বড় কথা হলো এই যে থ্রু আউট দিস টাইম যবে থেকে তুমি প্রপারলি প্র্যাকটিস শুরু করলে, অ্যান্ড এই যে আস্তে 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 সব কিছু দেখতে দেখতে তোমার কোন পয়েন্টে মানে তোমাকে দেখে মনে হয় তুমি ডাক্তারিটা ভালোবেসে করো? তোমাকে এটা খুব বেশি মানুষকে আমার কিছু কিছু মানুষ হয় ডাক্তারি পয়সা রোজগার করার জন্য করে, তোমাকে দেখে মনে হয় তুমি ডাক্তারিটা ভালোবেসে করো। কোন পয়েন্টে তুমি এই ডাক্তারির ভালোবাসায় পড়লে বা ডাক্তারির প্রেম, ডাক্তারি করতে যে তোমার ভালো লাগে, এইটা কবে থেকে রিয়েলাইজ করলে? সম্ভবত প্রথম থেকে, কারণ এটা না শিক্ষক কে তার উপর ডিপেন্ড করে, গুরু কে তার উপর। ঠিক। সো ফরচুনেটলি ফর মি, আমি বলছি না অনেকেই হয়তো এটা পেয়েছেন, আমার যারা গুরু কলেজে যারা ছিলেন তারা প্রবাদ প্রতিম, এবং তারা যেভাবে পেশেন্টদের সঙ্গে কথা বলতেন, যেভাবে পেশেন্ট দেখতেন, তার মধ্যে একটা ইন্টারেস্ট ছিল। সো মানে প্রথমে একজন ছিলেন, তারপরে আমি যখন কাজ করতে শুরু করলাম তখন একজন, তারপরে তিনি বললেন যে তুই এবার নিজে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে প্র্যাকটিস কর, আমি তোর পেছনে আছি, একটা সাপোর্ট সিস্টেম। সেই জন্য মনে হয় ওটা প্রথম থেকে একটা মজ্জাগত হয়ে গেছে যে এনজয় হোয়াট ইউ আর ডুইং, যেটা আমি শিক্ষার প্রসঙ্গে একটু আগে বললাম। এবার সেখানেও যে শিক্ষাটা আমরা এখনও মনে থাকে, এবং এখন যেটা মেডিকেল ছাত্রদের মাঝে মাঝে ইনফর্মালি ক্যাফে কফিটিতে ডেকে পড়ানোর ছল করে কফি খাওয়ার ছল করে পড়াই, সেখানে একটা গল্প বলি। উনি যিনি আমার লাস্ট গুরু ছিলেন, এখনও জীবিত আছেন, আউটডোর প্র্যাকটিস করেন সাউদার্ন পার্কে। তো উনি একদিন ধরুন আউটডোরে এসে বললেন যে কালকে রাতে একটা ঘটনা ঘটেছে। তো ওনার একটা স্বভাব ছিল রাত্রিবেলা খাওয়ার পরে উনি হাঁটতে বেরোতেন, হাঁটতে বেরিয়ে সাউদার্ন পার্কে একটা ঝাঁচাকচকে পানের দোকান, সেখান থেকে একটা বেনারসি পান জর্দা দিয়ে খেয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে যেতেন। কালকে পানের দোকানের লোকটা বলল বুঝলি যে তার রোজগার 1.5 লাখ টাকা মাসে, ইনকাম ট্যাক্স দেয় না, সেলস ট্যাক্স দেয় না, মাঝে মাঝে হপ্তা দেয় পাড়ার দাদাদের, হ্যাঁ, এবং পুলিশকে। তো কি হলো বলতো, আমি তো FRCS করেছি, MRCS করেছি, MS করেছি, একটা সিনিয়র লোক, আমার একটা মারুতি অমনি গাড়ি। তা আমরা তখন 2-3 জন জুনিয়র ছিলাম, সত্যিই তো স্যার পড়াশোনা করে এত পড়াশোনা করে কী লাভ হলো? তখন বললো চলো OPD শুরু হবে, মানে আউট পেশেন্টস দেখা শুরু হবে, হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি। 3 ঘন্টা পরে এটা নিয়ে আলোচনায় বসবো। তা ওনার কথাবার্তা বললেন, আবার হয়ে গেছে। তো ওনার একটা স্বভাব ছিল, একদম আউটডোর হয়ে যাওয়ার পরে একটা সিগারেট খেতেন আর 1 কাপ কফি খেতেন। খেতে খেতে বললেন তাহলে ওই যে গল্পটা বললাম তার সারবত্তাটা কি, হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি। তা আমরা তো ন্যাচারালি বললাম যে সত্যি তো স্যার, আমরা 10 বছর ধরে পড়ছি, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন, তারপরে এই কাজ করে একটা পানের দোকানদার 1.5 লাখ টাকা রোজগার করছে। এটা কিন্তু আমি বলছি 2000 সালের কথা, মানে 25 বছর আগে। 1.5 লাখ টাকা তখনকার যুগে এখনকার যুগের তুলনায় অনেক বেশি টাকা। উনি অনেকক্ষণ গম্ভীর শুনে বললেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ, তুমি ডাক্তার হয়েছিলে, তুমি টাকা রোজগার করার জন্য হয়েছিলে। ইউ বিকেম আ ডক্টর বিকজ ইউ ওয়ান্টেড টু বি আ ডক্টর। দ্য ডে ইউ ফিল যে তুমি ডাক্তারিটা টাকার জন্য করছো, তাহলে কিন্তু তুমি ব্যর্থ। তাহলে তুমি পানের দোকান দিয়ে দাও, টাকা তো আছেই, করে ফেলতে পারো। কিন্তু তুমি যদি একটা প্যাশন নিয়ে কাজ করো, অনেস্টি সিনসিয়ারিটি নিয়ে কাজ করো, টাকাটা আসবে যে কোনো প্রফেশনে। এই কথাটা আমার গেঁথে গেছিল। সো এই কাজের প্রতি ভালোবাসাটা একটা প্রথম থেকেই ছিল। কিন্তু তুমি একটা খুব মানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট বললে যে পড়াশোনাটা চিরকাল চালিয়ে যেতে হবে। এবার ট্রু যে আমরা পাশ করলাম, তারপরে কাজ করছি, নতুন টেকনোলজির সঙ্গে রপ্ত করছি, কিন্তু একটা সাম পয়েন্ট অফ টাইম ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়ালিটি যে আমি আর পেসটা রাখতে পারছি না, কারণ এত দ্রুত বেগে এগোচ্ছে এবং আমারও বয়স বাড়ছে। তখন একটা কি বলা যায়, একটা নিউট্রাল গ্রাউন্ড দরকার, যেখানে আমি যতটা জানি সেটাকে কনসলিডেট করে আমি কাজ করে যাচ্ছি। আর নতুন প্রজন্মে 20 বছরের কনিষ্ঠ যে অর্থোপেডিক সার্জন, সে নতুন যে টেকনোলজিগুলো সেও একটা কাজ করছে। কিন্তু মজাটা হচ্ছে যদি আমরা টিম হিসেবে কাজ করি গঠনমূলকভাবে, যে আমি যেটা জানি সে কিন্তু জানে না, কেন সে পুরনো কাজগুলো শেখেনি, আবার সে যেটা জানে আমি জানি না, তারপরে তোমার একটা এক্সপিরিয়েন্স যেটা আছে, অভিজ্ঞতার কাজ আছে। সো এইটা যদি একসাথে মেলে, তাহলে আমার মনে হয় সামগ্রিকভাবে পেশেন্টদের সুবিধা হয়। মানে যে শিক্ষকের কথা বললাম একটু আগে গল্পটাতে, উনি এখন কিন্তু নিজে আর অপারেশন করেন না, ওনার বয়স 72, কিন্তু উনি অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে থাকেন। ওনার থেকে 20 বছর জুনিয়র আমার সমবয়সী একজন মানুষ তার হয়ে অপারেশনটা করছেন। পেশেন্ট পার্টি কিন্তু জানে দুজনেই আছে, এবং উনি ট্রান্সপারেন্টলি বলেও দিচ্ছেন যে আমি কিন্তু অপারেশনটা করব না, করবে ও,
যে করবে সেও অনেক সিনিয়র লোক, কিন্তু ওনার থাকাটার কারণ হচ্ছে যে ওনার অভিজ্ঞতা বেসিসে অপারেশনের সময় কিছু ডিরেকশন দিচ্ছেন যেটা কাজে লাগছে। কারেক্ট কারেক্ট। সো আমার মনে হয় ইয়েস, শিক্ষাটাকে কনস্ট্যান্টলি আপডেট করা উচিত, দরকার, কিন্তু অ্যাট সাম পয়েন্ট অফ টাইম টু অ্যাকসেপ্ট যে এটাকে কোনোভাবে পুরোটা রাখা যাচ্ছে না, আমি অন্যভাবে ব্যাপারটা করি, আর যেটা আমি জানি সেটাকে আমি আরও বিকশিত করবার চেষ্টা করি। আনফর্চুনেটলি মেডিসিন ইজ দ্য অনলি প্রফেশন, অ্যাটলিস্ট ইন ইন্ডিয়া, রিটায়ারমেন্ট এজ নেই, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ ফিজিক্যাল আর মেন্টাল এবিলিটিটা, ক্ষমতাটা তো একটা মানুষের সীমিত, মানে একটা মানুষ। সো আমার মনে হয় আমি আমার শিক্ষকদেরও দেখেছি কিছু রিটায়ার করেছেন, মানে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছেন, আবার কিছু গোটাননি। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম লোকমুখে শুনতে পাই যে তার কাজটা এখন আর ভালো হচ্ছে না। সেটা স্বাভাবিক, কারণ তার মানসিক যে ক্ষমতা বা দৈহিক ক্ষমতা দুটোই কমে যাচ্ছে। সো যেহেতু আমরা রিটায়ার করতে চাইছি না বা পারি না, বা একটা ট্র্যাডিশন নেই রিটায়ার করা, তাহলে অ্যাটলিস্ট আমি কিছু পিছিয়ে যাব, যেটাকে একটা খুব ফেমাস বই আছে মিলান কুন্দেরা, স্লোনেস, একটু স্লো হওয়ার দরকার, পেসটা কমিয়ে দেওয়া। কারেক্ট। আচ্ছা, একটা জিনিস বলো তুমি, একটা আমরা অফলাইনেই বোধহয় কথা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে তোমার তো একটা থ্রু আউট দিস টাইম, আমি যতদূর জানলাম 33 বছর ধরে বোধহয় তুমি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করছো। হ্যাঁ, প্রায়। এবার এই 33 বছর ধরে মানুষের জীবনযাত্রা বদলেছে, পৃথিবী বদলেছে, এবং মানুষের বাঁচার ধরন বা লাইফস্টাইল যেটাকে বলে সেটা বদলেছে। তাতে তুমি কি কোনো সিগনিফিকেন্ট সমস্যাকে বেশি হতে দেখতে পাচ্ছ বিকজ অফ লাইফস্টাইল? বেশ কতগুলো। আনফর্চুনেটলি আমাদের দেশে কোনো রিসার্চ বেস স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয় না। আমি এটা ছোট্ট করে বলি যে আমার গোলপার্ক মোড়ে একটি চেম্বার আছে, সেখানে আজকে থেকে 20 বছর আগে আমরা যে ধরনের অর্থোপেডিক প্রবলেমগুলো পেতাম, সেটা পেতাম হচ্ছে 50, 55, 60 বছর বয়সে। আজকে সেটা পাচ্ছি 40-45-এ। তার মানে কোনোভাবে একটা হেলথের ডিটেরিওরেশন হয়েছে, ক্ষয় হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজেস, যে আমি সবসময় জিজ্ঞেস করি, এখনও করি, আগেও করতাম, কিন্তু মোটামুটি আমরা যখন হিস্ট্রি নিচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট মেডিকেল প্র্যাকটিসে, যে আপনার থাইরয়েড আছে কি না, ডায়াবেটিস আছে কি না, হার্টের প্রবলেম আছে কি না, ব্লাড প্রেশার ওষুধ খান কি না, মোটামুটি ধরে নেওয়া হতো যে 20 বছর আগে 40-এর অবধি বয়সে কেউ কিন্তু উত্তরগুলো সব ছিল না। এখন কিন্তু 50% ক্ষেত্রে উত্তরটা হচ্ছে হ্যাঁ, এবং সেটা মূলত কাদের মধ্যে, স্ট্রেস ইনডিউস যে প্রফেশনগুলো বেশি। এখন আইটি সেক্টর, একজন ব্যাংকের মানে বেসরকারি ব্যাংকের কর্মচারী, একজন মহিলা যিনি হয়তো আর্ট ডিরেক্টর বা ওয়েব ডিজাইনার, এই ধরনের, আমার মনে হচ্ছে কাজটা এতটাই আমাদের উপর চেপে বসেছে যে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো বাড়ছে। আর এটা হচ্ছে বেসিক হেলথটা কোথাও এমনভাবে ক্ষয় হয়েছে যে ক্ষয়জনিত যে রোগগুলো, ডিজেনারেটিভ ডিজিজেস, সেটা আগে অ্যাভারেজ যে এজে আমরা পেতাম, অ্যাভারেজটা কমে যাচ্ছে। এবার এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয়নি, কিন্তু আমরা যারা কাজ করছি তারা কিন্তু অনেক বছর ধরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ব্যাপারটা বাড়ছে। আচ্ছা, তারপর ধরো আমার লাইফস্টাইলের মধ্যে একটা ফুড একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। একদম, আমাদের আগে যে ট্র্যাডিশনাল ডায়েটটা ছিল, দ্যাট ওয়াজ গুড ফর হেলথ। এখন আমরা আস্তে আস্তে ডিভিয়েট করছি, আমরা ফাস্ট ফুডের দিকে যাচ্ছি, আমরা প্রত্যেক 7 দিন অন্তর বাইরে খাচ্ছি, তাতে হেলথটা ডিটেরিয়েট করছে। এবং আমার সাবজেক্টে অর্থোপেডিক্সে আমার অস্টিওপোরোসিস, মানে ক্ষয়জনিত হাড়গুলো, ঘুন পোকা খেলে যেরকম কাঠ ক্ষয় হয়, সেটাও বাড়ছে। সো দিস ইজ এ রিয়ালিটি, এবং এই রিয়ালিটিটা কিন্তু কলকাতা শহর নয়, এই রিয়ালিটিটা সারা পৃথিবীতেই সব জায়গাতেই হচ্ছে। কিছু জায়গায় সেটা কারেক্টিভ স্টেপস নেওয়া হয়, আমাদের এখানে নেওয়া হয় না। কারণ আমাদের ক্ষেত্রে আমি এটা বলে শেষ করি যে আমাদের ভারতবর্ষে এবং মূলত বাংলাদেশে, কলকাতায় লোকে চিকিৎসা করে অসুখ হওয়ার পরে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যেটা ছোটোবেলায় স্কুলে আমরা শিখেছিলাম। সো আমি প্রিভেনশন না করলে যখন হার্ট ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, থাইরয়েড হচ্ছে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর হচ্ছে, তখন চিকিৎসা করছি। চিকিৎসাটা কিন্তু হওয়ার কথা ছিল সিমটম হওয়ার আগে থেকে, সেইটা হচ্ছে না। দ্যাট ইজ আ ট্র্যাজেডি আর কি। যাতে আমাদের পেশেন্ট বাড়ছে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে। একটা কথা বলো, এই যে আর্থারাইটিস, এই বিষয়টা আমরা অনেক দিন ধরে, আমি আমার ছোটবেলা থেকে আমার পিসিকে দেখেছি তার আর্থারাইটিস আছে, এবং পরবর্তীতে আমি আর্থারাইটিস বিষয়টা
কে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে লোকজনকে ট্রিটমেন্ট করতে দেখেছি, এবং আর্থ্রাইটিসের ব্যথায় প্রচুর লোক কষ্ট। এই আর্থ্রাইটিস বিষয়টা কি, এবং এটা হলে লোকে কি করতে পারে যাতে আর্থ্রাইটিসটা থেকে সে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় জীবনটা একটু বাঁচতে পারে? দেখো, এটা না খুব ব্রড স্পেকট্রাম প্রশ্ন হলো, কেন আর্থ্রাইটিস অনেক রকমের হয়, গোটা 10-12 টাইপের। কিন্তু যেটা সাধারণত মানুষ যেটা নিয়ে জিজ্ঞেস করে সেটা আমরা বলবো অস্টিওআর্থ্রাইটিস, মানে ক্ষয়জনিত একটা বাতের দোষ। এবার এই ক্ষয়টা পুরুষ মানুষেরও হবে, মহিলারও হবে। মহিলাদের আনফর্চুনেটলি মাসিক যখন বন্ধ হলো, মেনোপজ হলো, তারপরে হঠাৎ ধপ করে বাড়লো, প্রগতি বলবো না, মানে অবক্ষয় বাড়লো। এবার সেটা যে বাড়লো তার জন্য আমাদের শরীরে 3টে মূলত ক্ষয় হয়। একটা হচ্ছে হাড়টা, যেটা একটু আগে বললাম, ঘুণ পোকা খেলে কাঠ যেরকম খারাপ হয় সেরকম হাড়গুলো কমজোর হয়ে গেল। প্রত্যেকটি বড় বড় জয়েন্টে, মানে হাঁটু, কাঁধ, হিপ জয়েন্ট, সব জায়গায় একটা মাখনের মতো প্রলেপ আছে, যেটা আমাদের পরিভাষায় আমরা কার্টিলেজ বলে থাকি। ধরো একজন মানুষের বয়স 55, তিনি আমার কাছে এলেন, তার কিন্তু 40-এ এই প্রলেপটা নরম, মোটা, মসৃণ ছিল। 3টে কথা, নরম, মোটা, মসৃণ। আস্তে আস্তে নরমটা পাতলা হবে, মোটাটা পাতলা হবে, নরমটা শক্ত হবে, আর মসৃণটা অমসৃণ হবে। তার মানে ঘষা লাগছে। আমি যেটা উদাহরণ অনেককে দিই, একটা ফ্রাইং প্যান টেফলন কোটিং আছে, টেফলন কোটিং ঘষতে ঘষতে চলে গেল, তাহলে ওই যেটা আমি খুন্তিটা নাড়ছি সেটা আর মসৃণভাবে নড়ছে না। এটা যদি শরীরের মধ্যে হয় তাহলে ঘষা লাগছে, তার জন্য ব্যথা হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে যে আমার পারিপার্শ্বিক যে মাংসপেশি লিগামেন্ট, যেটা আমার যে কোনো জয়েন্টকে জোর দিচ্ছে, সেটাও বয়সের সাথে সাথে কমজোর হবে। আমি এই 3টেকে যদি মেরামত করতে পারি, আংশিকভাবে পরিপূরণ করতে পারি, তাহলে বয়স সংখ্যাতত্ত্বের বিচারে ক্রোনোলজিক্যালি বাড়বে, কিন্তু আমার শরীর মজবুত থাকবে। এবার এটার পদ্ধতি কিন্তু বৈজ্ঞানিকভাবে বহু বছর, বহু দশক ধরে আছে, কিন্তু ওই যে বললাম যে মানুষ আসছে কষ্ট হওয়ার পরে, অলরেডি বেশ কয়েকটা অ্যাডভান্সড হয়ে গেল। তৎসত্ত্বেও এটাকে আটকে রেখে মানুষটাকে স্বাবলম্বীভাবে জীবনযাপন করানো সম্ভব। যেটা এখন স্টাইল হয়েছে, হাঁটুতে বাত হয়েছে, আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট, ওটা কিন্তু পৃথিবীময় চিকিৎসা নয়, ওটা হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট। মানে খুব ভালো জায়গায় টোটাল নি রিপ্লেসমেন্ট হলো, পেশেন্ট খুব ভালো হলো, কিন্তু সেটা তো অপারেশনের আগে যে স্টেপসগুলো সেটা। এর বাইরে 2টো ইম্পর্টেন্ট কথা, আমার যদি সুগার বা থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে এই যে ক্ষয় 3টের কথা বললাম সেটা দ্বিগুণ মাত্রা ত্বরান্বিত হবে। ইয়েস। এর বাইরে হ্যাঁ, আমার বাচ্চা বয়সেও কিছু আর্থ্রাইটিস হয়, অন্য রকমের আর্থ্রাইটিস, সেগুলো মানে স্ট্যাটিস্টিক্যালি না, হয়তো কম, 10%। আমরা যে বাতটা নিয়ে সাধারণত কথা বলি, সাধারণ মানুষ, সেটা কিন্তু বয়সজনিত বাত। তার এই 3টে মূল জিনিসকে আমি যদি কন্ট্রোল করতে পারি, এবং আমার ডায়েটটা যদি ঠিক থাকে, ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে মোটামুটি এখন কলকাতায় দেখবে বেশিরভাগ মানুষ, 90% মানুষ আমি বলবো, যে হাইটের জন্য যে আইডিয়াল আদর্শ ওজন, তার থেকে কিন্তু বেশি। এবং আমাদের মজ্জাগতভাবে বাঙালির মধ্যে ব্যায়াম করার কালচারটা নেই। ঠিক আছে, ওই জিমের মেম্বারশিপ লোকে পুজোর 3 মাস আগে নেয়, পুজোর পরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, যারা হাঁটতে যায় তারাও হয়তো 3 মাস গেল, 6 মাস গেল, তারপর একটা ছেদ পড়ে যায়। সো খুব রেয়ারলি দেখবে যে একটা রেগুলার একটা ব্যায়াম বা জিম বা কিছু একটা করে যাওয়া, যেটা খুব দরকার। কারণ আমরা সেডেন্টারি জবে আছি, যে কোনো মানুষই, সেই সেডেন্টারি জবের জন্য ওজন বাড়ছে, অথচ আমি খাওয়াটাও খারাপ। সো এই সবগুলো মিলে জেনারেল হেলথটা ঠিক থাকলে আমার আর্থ্রাইটিস হবেই না, অন্য অসুখও হবে না আর কি। মানে এইটাই হলো তুমি বলছো প্রিভেনশন, যে বডির ওয়েট ঠিক রাখা, খাবার ঠিক রাখা এবং লাইফস্টাইল ঠিক রাখা। সেটা কিভাবে করবে? তোমার লাইফস্টাইল ঠিক রাখা 1 নম্বর, ডায়েট ঠিক রাখা, কোনো একটা দৈহিক কোনো রকম এক্সারসাইজ করা, সেটা কুড বি জিম, কুড বি এক্সারসাইজ, রানিং, জগিং, অনেক কিছু করা যেতে পারে। আর হয়তো একটা বয়সের পরে রেগুলার একটা চেক আপ। যারা কর্পোরেট সেক্টরে চাকরি করেন তাদের তো কর্পোরেট হেলথ চেক আপ হয়, কিন্তু সাধারণ মানুষের হয় না। কিন্তু বছরে একবার যদি আমি দেখে নিই যে আমার শরীরের ভেতরে নিভৃতে কোনো ক্ষয় হচ্ছে কিনা, বা কোনো শত্রু লুকিয়ে আছে কিনা, শত্রুটাকে আগে ধরতে পারলে পরাজিত করা কিন্তু সম্ভব, ইজি। কিন্তু যেই শত্রুটা অনেক দিন ধরে ভেতরে থেকে 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 গন্ডগোল করে পাকাচ্ছে, তখন আমার গন্ডগোলটা সুতোগুলোকে ছাড়াতে কিন্তু অনেক কষ্ট হবে, খরচাও হবে। খরচাটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক। আরেকটা জিনিস আমার মনে হয় এখন খুবই শোনা যায়, সেটা হলো এই আর্গোনমিক চেয়ার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা শোনা যায়। এই যে বসার পশ্চার নিয়ে অনেকে কথা বলে যে তাতে কি বেশ কিছু প্রবলেম তৈরি হয়। আর এর সঙ্গেই আরেকটা খুব ইন্টারেস্টিং আমার একটা প্রশ্ন আছে, সেটা আমার অনেকদিন ধরেই করার ইচ্ছা। এটা হলো এই যে একটা
কিয়ারোপ্র্যাক্টি না কি বলে এটাকে, এই যে কাইরোপ্র্যাক্টি টেনে টুনে ঠিক করে দেয়। প্রথম কথা হলো যেটা বলো যে আমাদের পশ্চারে কি কি সমস্যা থাকলে আমাদের কি কি প্রবলেম হয়, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই যে কাইরোপ্র্যাক্টি এটা কি সত্যি কাজ করে? আচ্ছা, প্রথমটাকে উত্তর দিই। সেটা হচ্ছে যে ধরো প্রায় 200 বছর ধরে আমরা প্লেন কাঠের বেডে পালঙ্কে শুতাম, পাতলা একটা তোষক যে ধনুচিওয়ালা বানাতো, ঠিক। তাতে স্ট্যাটিস্টিক্যালি যত লোকের কোমরে ব্যথা হতো, আজকে রিল্যাক্সারের গদি আর যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেয় খুব দামি দামি গদি, বলে দেয় যে এটা নাকি কোমরে ব্যথা চলে যাবে, তাতে কোমরে ব্যথা বেড়েছে। আচ্ছা, এই যে চেয়ারটাতে আমরা বসে আছি, আমার মতে এটা বেশ আদর্শ চেয়ার। তার থেকেও ভালো হচ্ছে কাঠের চেয়ার, কোনো গদি নেই। তার মানে অনেক শতক ধরে, এমনকি 1000 বছর ধরে কাঠের চেয়ার আর কাঠের পালঙ্কে শুয়ে যতটা অর্থোপেডিক প্রবলেম হয়েছিল, তার থেকে আজকের আর্গোনমিক্যালি ডিজাইন চেয়ার এবং রিল্যাক্সেশনের গদি সত্ত্বেও কিন্তু ব্যথাগুলো বাড়ছে। তার কারণ হচ্ছে আমার বডির একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা স্ট্রেট নয়, কনভেক্স ও কনকেভ। মানে শিরদাঁড়াটা যে কোনো মানুষের যদি সাইড থেকে লক্ষ্য করো, দেখবে যে ওটা কিন্তু স্ট্রেট নয়, একটা কার্ভ আছে। ঠিক। এই যে কার্ভটা, এটার সঙ্গে ম্যাচিং করানোর জন্য আমি যেই একটা নরম গদিতে শুচ্ছি, তখন কি হচ্ছে, কিছুটা সাপোর্ট পাচ্ছে, কিছুটা সাপোর্ট পাচ্ছে না। ওরা বলছে যে এটা আইডিয়াল সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমরা দেখছি যে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না। এবার আর্গোনমিক্যালি ডিজাইন চেয়ার ঠিক আছে, আমরা চেয়ারটা সুইবেল করবে, এদিকে নড়বে, কিন্তু আমি যদি স্ট্রেট বসে থাকি, এই যে শিরদাঁড়াটা সোজা করে বসে আছি, আমার সাপোর্টটা কিন্তু ইকুয়াল, তাতে কিন্তু কোমরে ব্যথা হওয়ার প্রবণতাটা কম। এবার বেশিরভাগ ক্ষেত্রে আইটি সেক্টরে বা যারা ল্যাপটপ বা কম্পিউটারে বেশিক্ষণ কাজ করে, ঝুঁকলে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হবে, কারণ আমাদের শরীরটা তো ওইভাবে ডিজাইন নয়। ডিজাইনটা তো হচ্ছে যে একটা বারবার নড়বো, চড়বো, উঠে বসবো, এটা। সো আমরা যেটা পরামর্শ দিই যে যদি আপনারা একটা জায়গায় বসে অনেকক্ষণ কাজ করতে, সে বই পড়া, ল্যাপটপ যাই হোক না কেন, মাঝে মাঝে উঠে 10 পা ঘুরে আবার চলে আসবেন, কারণ রক্ত সঞ্চালন দরকার, মাসেলসগুলো নরম, কি বলা যায়, একটা ইজি ফ্লেক্সিবিলিটি থাকার দরকার। সেইটা যদি থাকে কোনো অসুবিধা নেই। তোমার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল যে কাইরোপ্র্যাক্টি বিষয়টা। আচ্ছা, এটা ঠিক আমাদের অ্যালোপ্যাথিক তো নয়। এবার ধরো এটা ছাড়াও অ্যাকুপ্রেশার আছে, অ্যাকুপাংচার আছে। আচ্ছা, অ্যাকুপ্রেশার নিয়ে আমি কিছু বলবো না, কেন সেই বিদ্যাটা আমার নাই। এটা এই কারণে বলছি প্রাঞ্জলভাবে, যে অনেকেই আমায় জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমি হোমিওপ্যাথি খাচ্ছি, সেটা কি করব, চলবে কি চলবে না? আমি দেখুন, আমি জানি না। অনেক অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু বলেন হোমিওপ্যাথিটা খারাপ, আমি বলি না। আমি বলি যে হোমিওপ্যাথিটা জানি না, একটা বিজ্ঞান যেটা অন্য লোক পড়াশোনা করে জেনেছে, আমি এটা বলতে পারবো না। কিন্তু যদি কাজ হয়, ধরুন আপনি হোমিওপ্যাথি ওষুধে সুগার যদি কমে, আমার তো কোনো অসুবিধে নেই। আপনি ভগবানকে যে নামেই ডাকুন না কেন, রামকৃষ্ণ বলে দিয়েছেন পরমহংস যে যত মত তত পথ, সেরকম। কিন্তু কাইরোপ্র্যাকসিসটা হচ্ছে পার্টলি আমাদের ব্যাপার। এবার সমস্যাটা হচ্ছে যে ওটার একটা সায়েন্স আছে, সেই সায়েন্সটা হচ্ছে আমি কোন মাসেল বা কোন নার্ভে টেনশন হচ্ছে সেটাকে টেনশন রিলিজ করছি। আনফর্চুনেটলি সেটা কিন্তু বিদেশে কোয়ালিফাইড কাইরোপ্র্যাকসিস কোর্স হয়, কাইরোপ্র্যাক্টররা তারা নিজেদের চেম্বার করে। এবার তারা অনেক সময় নিজেরাও কাজ করেন, অনেক সময় আন্ডার দ্য অ্যাডভাইস অফ এ নিউরোলজিস্ট বা অর্থোপেডিক সার্জন কাজ করেন। আমাদের দেশে কিন্তু কাইরোপ্র্যাকসিসের কোনো কোর্স নেই, অফিসিয়াল কোনো রেকগনাইজ কোর্স নেই। দেয়ারফর কেউ যদি সেটা মনে হয় তার কোনো একটা কষ্ট হচ্ছে অর্থোপেডিক, সেটাতে তার সফলভাবে কোনো অর্থোপেডিক চিকিৎসা করতে পারছেন না, গেলেন কাইরোপ্র্যাক্টরের কাছে, কিন্তু সেটার কোনো গ্যারান্টি নেই। বরং তার জন্য যদি কোনো প্রবলেম হয়, কমপ্লিকেশন হয়, সেটা আবার কে সামলাবে সেটা আমরা জানি না। সো এটা একটা গ্রে জোন, মানে না ঘাটকা না ঘাটকা। এটা এই মুহূর্তে ভারতবর্ষে, পার্টিকুলারলি বিশেষত কলকাতা শহরে, আমার জানা কোনো কাইরোপ্র্যাক্টর নেই যে অফিসিয়ালি তিনি একটা কোর্স করেছেন বিদেশে, সেখান থেকে করে এসছেন। বেশিরভাগই যারা কাইরোপ্র্যাক্টর তারা হচ্ছে, খারাপ লাগবে শুনতে, মালিশওয়ালা। এবার আমি কিন্তু পার্সোনালি বলি, কোনো জায়গায় মালিশ করা উচিত নয়। এমন যারা প্রফেশনাল খেলোয়াড়, তাদের তো ফিজিও থাকে, এই আইপিএল চলছে, লাগলে তারা পাশে নিয়ে যায়, কিন্তু তারা কিন্তু এক্সপার্ট ম্যাসিওর, তারা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপির কোর্স করা লোক। এবার তারা যেভাবে করছে, তারা জানে যে এই ছেলেটি বা প্লেয়ারের কেরিয়ারটা যাতে নষ্ট না হয়। কিন্তু সাধারণ মানুষকে যে করছে তার তো কোনো কোয়ালিফিকেশন নেই, এবার ক্ষতি হলে মুশকিল হতে পারে। এটা হচ্ছে গল্প, সোজা কথা। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে রেগুলেশনের জায়গাটা এখন অবধি
ভারতবর্ষে রেগুলেশন না থাকে, অ্যাকাউন্টেবিলিটি নেই, সেটা একটা বিরাট সমস্যা। কারণ এরা আমরা ছোটবেলা দেখেছি কিছু ডাক্তার সে কিছু বই পড়ে সে পাড়ায় হোমিওপ্যাথি চিকিৎসালয় খুলে নিল, যাদেরকে আমরা কোয়াক ডাক্তার বলতাম। তো সেরকমই তো ব্যাপারটা দেখা যাচ্ছে এখানে, ওরকমই অবস্থায় আছে। আচ্ছা, এই যে স্পোর্টস ইঞ্জুরির কথা, স্পোর্টসের কথা তুললে, এই যে স্পোর্টস ইঞ্জুরি, এই স্পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে এই যে টেনিস এলবো যেরকম স্পোর্টস ইঞ্জুরি বলে লোকে জানে, কিন্তু অ্যাকচুয়ালি তো টেনিস এলবো আমার এক বন্ধুর কয়েক বছর আগে আমি দেখেছি হয়েছে, আমার এক পরিচিত টেনিস এলবো হয়েছে। এই মানে শুধু কি খেলা থেকেই টেনিস এলবো হয়, না টেনিস এলবো এমনিও হতে পারে? খুব কম খেলোয়াড়দের টেনিস এলবো হয়। এটা একটা মজার গল্প, সেটা হচ্ছে টেনিস এলবোটা টেনিস প্লেয়ারদের কখনো হয় না। আচ্ছা, এটা নাম তাহলে টেনিস এলবো কেন বলছি? কোট আনকোট আমাদের টেক্সট বইতে লেখা ছিল, ছোটবেলায় পড়েছিলাম অনেক বছর আগে, যে মিসড ক্রসকোট ভলি করতে গেলে টেনিস এলবো হয়, সেই জন্য ওটার নাম টেনিস এলবো। তার কারণ হচ্ছে আমার কনুইয়ের কাছাকাছি কতগুলো মাংসপেশি আছে, তার ফাইবারগুলো হাড়ের সঙ্গে অ্যাঙ্কার করে, সেটা যদি কোনোভাবে ছেড়ে আংশিকভাবে, তাহলে এই সিমটমটা হবে, যেটা সাধারণ মানুষ জানে টেনিস এলবো হিসেবে। আমাদের একটা গালভরা নাম আছে, সেটা আমি বলছি না এখানে। এবার খেলোয়াড়দের যেহেতু শরীরটা খুব ফিট বা তারা রেগুলার এক্সারসাইজ করছে, সেই জন্য তাদের সাধারণত টেনিস এলবো হয় না, বা হলেও সেটা মেজর একটা, মানে জোকোভিচের হয়েছিল, সে তো ওরকমভাবে খেলে বলে। কিন্তু সাধারণ মানুষের আমার হাতের যে ফোরাম, মানে কনুই থেকে কবজি অবধি যে অংশটা, সেখানকার মাংসপেশি সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু দুর্বল। এবার তার মধ্যে ধরো তুমি এয়ারক্রাফটে ফ্লাইটে উঠছো, হ্যাঁচকা মেরে লাগেজটা তুললে বা নামালে, তখন হতে পারে, তার মানে আংশিকভাবে ছিঁড়ল। এবার এটা নিয়ে না লোকজন খুব ভাবিত হয়, খুব একটা সমস্যার অসুখ এটা নয়, কিন্তু ইরিটেটিং অসুখ। মানে সবসময় খোঁচা মারছে, ভাল লাগছে না, কাজকর্ম করতে পারছি না, একটা ল্যাপটপ ব্যাগ তুললে কষ্ট। কিন্তু এটার আলটিমেটলি লং টার্ম রেজাল্ট, মানে লং টার্ম ভালো হবে চিকিৎসা যাই হোক না কেন, যে একটু ভালো করে ব্যায়াম ট্যায়াম করে বডি ওয়েট কন্ট্রোলে রাখলে, হাতটার টোন যদি ভালো থাকে, মাংসপেশির টোন যেটা আমরা বলি, তাহলে হওয়ার সম্ভাবনা কম। বেশ, না আমি এটা টেনিস এলবো, তবে এটা স্পোর্টস ইনজুরি নয়, রাইট? আমি সেটা স্পোর্টসম্যানদের খুব রেয়ারলি টেনিস এলবো হয়। কারেক্ট, কারণ নামটার সঙ্গে যেহেতু টেনিস জড়িয়ে আছে, ওইজন্যই বোধহয় ভুল ধারণাটা, এটা মিসনোমার, একদম মিসনোমার। সচিনের হয়েছিল, সেই জন্য বোধহয় সচিনের হয়েছিল, সে অত বছর ধরে খেলে ওর যেটা হয়েছিল, বা প্লেয়ারদের যেটা হয়, সেটা হচ্ছে ওভার ইউজ ড্যামেজ। একটা মাংসপেশি বারবার ইউজ হতে হয়েছে। কিন্তু সাধারণত আমরা যদি 10 জন মানুষের টেনিস এলবো দেখি, একজন প্লেয়ার 9 জন কিন্তু নন প্লেয়ার। ঠিক হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সত্য। ঠিক। তোমার জীবনে আরো বেশ কয়েকটা দিক আছে, সেগুলো হলো তুমি একজন বেশ অনেক দিন ধরে তোমার ফটোগ্রাফির চর্চা আছে, এবং তার একটা এক্সিবিশন হয়, যেটা মোটামুটি তার একটা নিজস্ব পপুলারিটি আছে। তোমার এক্সিবিশনটার একটা নিজস্ব পপুলারিটি আছে, প্রত্যেক বছরই হয়। এই বছর আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম। আচ্ছা, আরেকটা দিক আছে যেটা অভিনয়, সেটা এই দুটো দিক নিয়ে আমি, ডাক্তার হয়ে তুমি এটাতে কি করে প্রথম কথা এলে, এবং এটা কি করে মানে কি করে ম্যানেজ করো, এটা তো, এই প্রশ্নটা তো করবোই, এটা সবচেয়ে আগের প্রশ্ন। তার আগে আমি তোমাকে, মানে ধরো আমাদের দর্শকদের কাছ থেকে এরকম কিছু টিপস কি তুমি দিতে চাও, যেই টিপসটা ফলো করলে ধরো অর্থোপেডিক সমস্যা একটু কম হবে, যেটা তুমি বললে তার বাইরে কিছু? আমি একটা তো শর্টে বলি, সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, এই 3টে পয়েন্ট বলি। একটা হচ্ছে ওজন সামলে রাখা, সেটা হঠাৎ করে ক্র্যাশ কোর্স ডায়েটিং করেন আস্তে আস্তে। 2, একটা জেনারেল চেক আপ মাঝে মধ্যে করা। আর 3 হচ্ছে একটা বেঞ্চমার্ক বয়স, পুরুষের ক্ষেত্রে হচ্ছে 50-55, মেয়েদের ক্ষেত্রে 45 থেকে 50, কারণ এই সময় ক্ষয়টা হঠাৎ করে বাড়ে। আচ্ছা, 4 হচ্ছে, 3টে নয় 4টে। 4 নম্বর হচ্ছে কিছু না কোনোভাবে একটা দৈহিক কাজকর্ম করা। কেউ যদি সময় না পান, আর কিছু নয়, ছাতে গিয়ে হাঁটতে বলি, সামনে বাগান আছে সেখানে গিয়ে হাঁটুন। কতক্ষণ হাঁটবেন সেই মানুষটার নিজের সময় এবং কতটা টায়ার্ড লাগছে তার উপরে, এবং অন্যান্য কোনো মেডিকেল সমস্যা, ব্লাড প্রেশার আছে কিনা। আচ্ছা, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে মেয়েদের মাসিক মেনোপজ হওয়ার পর থেকে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একদম ডিকটাট হচ্ছে একটা ক্যালসিয়াম বিশেষ গোত্রের মহিলাদের জন্য, এবং ভিটামিন D3, যেটা আমরা হাড়ের সিমেন্ট বলে থাকি, এটা সাপ্লিমেন্ট নেওয়া দরকার। চিকিৎসা করার সময় আমরা যে ডোজে দিই, তার বদলে আমি সবাইকেই বলে দিই, যারা তোমার শ্রোতা, যে ভিটামিন D3 যে কোনো পুরুষ মানুষ ওভার 60 মাসে একটা, মহিলাদের মেনোপজ হয়ে যাওয়ার পরে মাসে একটা, বাধ্যতামূলক হাড়ের হেলথের জন্য।
এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে। বেশ। মাসে একটা হচ্ছে মেনটেনেন্স ডোজ। আচ্ছা। এবার আমি তার বাইরে যদি সমস্যা হয় সেটাকে অনেক সময় আমরা 7 দিনে একবার দিই, 15 দিনে একবার দিই, 3 মাস 4 মাস লং টার্ম একটা ইন্টেন্সিভ কোর্স দিই। এটা একটা। 2 হচ্ছে, যেহেতু আমি বললাম ডায়াবেটিস আর থাইরয়েডের সঙ্গে ওতপ্রোতভাবে হাড়ের অসুখের সম্পর্ক আছে, সেটাকে আমাকে দেখতে হবে। একটা লোক বলতেই পারেন যে আমার তো জীবনে কোনো দিন ডায়াবেটিস ছিল না। এটা প্রায়ই আমি এই প্রশ্নটার সম্মুখীন হই। আমি বাহ, ছোটোবেলা থেকে তো আপনার কোনো অসুখই ছিল না, এখন হতেই পারে। এই যে হতেই পারে মানে রাজশেখর বসুর বাতে হতেই পারে, সেটা আমাকে মাঝে মাঝে দেখা দরকার। আমার একটা অ্যানুয়াল হেলথ চেক আপের দরকার। আর 3 হচ্ছে, একটা বেসিক সত্য হচ্ছে আমার শরীরের ক্যালোরি বার্ন করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। এই উপমাটা আমি সবসময় পেশেন্টদের দিই, রুগীদের, যে একটা পুরনো আমলের স্টিম ইঞ্জিন না অনেকটা কয়লা ঢালতো, যখন জোরে যাচ্ছে, তো যে কোনো মানুষ 20 বছর 25 বছর বয়সে 10টা রুটি খেলেও কিন্তু রোগা থাকতো, আর মা বলতো খাচ্ছিস না কেন, রোগা হয়ে যাচ্ছিস। এবার সেইটা একদম বেঞ্চমার্ক রুল, 10 বছর পরপর যখন বয়স বাড়ছে, প্রত্যেক 10 বছর আমার খাওয়াটা 50% কমাতে হবে। কারণ আমার শরীরের বেজাল মেটাবলিক রেট, মানে শরীরের নিজস্ব ইন্ধন যেটা দিচ্ছি সেটা পোড়ানোর ক্ষমতাটা কমছে বলে মোটা হচ্ছে, কারণ আমি একই পরিমাণে খেয়ে যাচ্ছি। সো আমার খাওয়াটা আস্তে আস্তে কমাতে হবে, 1। 2 হচ্ছে, আমার ধরো 40-এর আগে আমার খাওয়াটা যদি 50% কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় পদার্থ হয়, আর 50% প্রোটিন জাতীয় পদার্থ হয়, যেই আমি 50 ক্রস করলাম তখন তো কার্বোহাইড্রেট হবে 10 to 20%, 80% হবে প্রোটিন। কারণ প্রোটিনটা আমাদের শরীরে বায়োলজিক্যালি 2টো সময় লাগে। আচ্ছা, যে গ্রোথ পিরিয়ড 18-21 বছর বয়স অবধি, আর যখন বয়স হচ্ছে রিপেয়ারের জন্যে, মেরামতের জন্যে। কিন্তু আমরা তো একই পরিমাণে ভাত রুটি খেয়ে যাচ্ছি, তার মানে আমার ভাত রুটির প্রয়োজনটা কিন্তু কমে গেল। এবার এটা যদি আমি মেনটেন করি, যে আস্তে আস্তে খাওয়ার পরিমাণ কমাচ্ছি, খাওয়ার কোয়ান্টিটিটার সঙ্গে কোয়ালিটি মানে প্রোটিনটা বাড়াচ্ছি, শর্করা জাতীয় পদার্থ কমাচ্ছি, তাহলে আমার ওজন কমে থাকলো, আমার একই রইল, কিন্তু আমার হেলথটা ভালো থাকছে। কারণ আমার ক্যালোরি বার্নিং ক্ষমতাটা, পার্টিকুলারলি একটা বয়সের পরে ঘাম ঝরানোর কাজটা আমরা করছি না, আগে করতাম। আমরা ট্যাক্সিতে চড়তাম না, বাসে চড়তাম, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে হাঁটতাম, এখন তো আর হাঁটি না, গাড়িতে করে উড়ে বেড়াচ্ছি। আমার ক্যালোরিটা আর খরচা হচ্ছে না। সো এই 3টে, একটা হচ্ছে রেগুলার চেক আপ, 2 হচ্ছে এই যে ভিটামিন D3টা ফর এক্সাম্পল বললাম সেটা, বা ক্যালসিয়াম, সেটা হচ্ছে মেনটেনেন্স ডোজ। আর 3 হচ্ছে আমার খাওয়ার পরিমাণ এবং খাওয়ার কোয়ালিটেটিভ পার্সেন্টেজ বেসিসটা আমাকে চেঞ্জ করতে হবে। এটা সিম্পল গল্প হচ্ছে, আমি যেটা পেশেন্ট ধরে চেম্বারে বলি মজা করে, আপনার বাড়ি 5 বছর অন্তর রং হয়, আপনার গাড়ি 6 মাস অন্তর সার্ভিসে যায়, আপনার অ্যাকোয়াগার্ড ফ্রিজের মেনটেনেন্সে মিস্ত্রি আসে, শরীরের কোনো মেনটেনেন্স নেই। ইট ইজ অ্যাবসার্ড, শরীর নিডস মেনটেনেন্স। তোমার, আমি মেডিসিন নিয়ে অনেক কথা বললাম, কিন্তু অনেক কথা বলা মানে বাকি থেকে যাবে, কারণ তোমার 3 দিন লাগবে শুধু পুরো মেডিসিন নিয়ে এতদিনের এক্সপিরিয়েন্স প্লাস এত রকমের কেসেস তুমি হ্যান্ডেল করেছো, সেটা নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে। শুধু আমি একটা শেষ প্রশ্ন করবো, যেটা যদি খুব ছোট করে উত্তর দিতে পারো। তারপর তোমার ফটোগ্রাফার সত্তা আছে, তোমার পাবলিক স্পিকার সত্তা আছে, তোমার অভিনেতা সত্তা আছে, এই সবগুলো নিয়ে আমি একটু একটু করে ছুঁয়ে যেতে চাই, কারণ কতটা জানি না কতটা সময় পাবো। ওটা হচ্ছে কেন আমি জ্যাক অফ মেনি ট্রেডস মাস্টার অফ নান। এবার একটা জিনিস শুধু শেষে তোমার অর্থোপেডিক্স জায়গা থেকে জিজ্ঞেস করবো, সেটা আমার খুব পার্সোনাল জানার ইচ্ছে, যে অনেক সময় দেখি যে কোনো হাড়ের একটা ফ্র্যাকচারে তোমরা কি করে ডিসাইড করো যে দিস ইজ সার্জিক্যাল কেস, দিস ইজ নন, এটা নন সার্জিক্যালি হয়ে যাবে? এটার এই জিনিসটার কি ডিসিশনের কোনো প্যারামিটার আছে? ডেফিনেটলি প্যারামিটার আছে। এখন প্যারামিটারটা আনফর্চুনেটলি হয়েছে যে আপনারা ভেঙেছে, আপনাকে অপারেশন করতে হবে, আপনাকে ইন্স্যুরেন্স আছে, কালকে ভর্তি হয়ে যান। বাট দ্যাটস নট দ্য ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার বয়স কত, আপনি কি করেন, আপনি কি মহিলা না পুরুষ, আপনাকে বাইক চালাতে হয়, আপনি কাজ করতে হয়। কারণ যে কোনো ট্রিটমেন্টের বেশিরভাগ ফ্র্যাকচারের 2 রকম চিকিৎসা হতে হয়, কনজারভেটিভ মানে নন অপারেটিভ, আর অপারেটিভ। দুটোরই কিছু প্রোজ কনস আছে, আমি অর্থনৈতিক ব্যাপারটা বলছি না। এবার আমাকে বিচার করতে হবে অ্যাজ এ ক্লিনিশিয়ান যে এই মানুষটার ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল এক্সাম্পল ক্ষেত্রে তার পক্ষে কোনটা বেটার। মানে আমি একটা রিক্সাওয়ালা, তাকে ভাই রিক্সা চালাতে হবে, তাহলে আমি চিকিৎসাটা সেই অনুযায়ী করবো। আরেকটি লোক বললো আমি IT সেক্টরে চাকরি করি, ঠিক আছে, সেই ফ্র্যাকচারটা অপারেশন না করে আমি প্লাস্টার করেও ঠিক করে দিতে পারি। এই কনজারভেটিভ যে
টেন্ডেন্সি চিকিৎসার সেটা আস্তে আস্তে প্রায় অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং যেহেতু বহু দেশে পার্টিকুলারলি পাশ্চাত্য দুনিয়ায় এই কনজারভেটিভ ম্যানেজমেন্টটা এখনও আছে, এখানে আনফর্চুনেটলি যে প্যারামিটার্সগুলো দিয়ে আমি জাজ করব অপারেশন লাগবে কি লাগবে না, সেটা কোথাও একটা আনফর্চুনেটলি, আমি ডাক্তার হয়েও বলছি, বাণিজ্যিক একটা ক্ষেত্রের দিক থেকে সবসময় একটা বলা হয় যে অপারেশন করা দরকার। যেটা একটু আগে বলছিলাম, যে হাঁটুতে বাত হয়েছে, টোটাল নি রিপ্লেসমেন্ট, তার আগে যে অনেকগুলো ধারার চিকিৎসা আছে স্টেপ বাই স্টেপ, সেটা করে আপনার যদি সফলতা না পাই তাহলে তাহলে অপারেশন করার দিকে যাওয়া উচিত। আমার ভাঙাটা হয়েছে, সেটা আমি প্লেট স্ক্রু লাগাতে পারি, আবার প্লাস্টার করে দিলে হবে। প্রাঞ্জলভাবে বলে দেওয়া উচিত যে এটা মানে নেগেটিভ অ্যাসপেক্ট, আবার পজিটিভ, আবার অপারেশনে কিছু পজিটিভের নেগেটিভ আছে। এটা প্রথম কথা আমাকে অনেস্টলি বলা উচিত সেই মানুষটিকে বা তার বাড়ির লোককে, এবং তারপর তার ডিসিশন নেওয়ার জন্য না তাড়াহুড়ো নাকে তাকে বলা উচিত আপনি নয় 8 ঘন্টা বাইরে গিয়ে বসুন, খুব এমার্জেন্সি নয়, ব্যাপারটা এমন নয় যে সিজারিয়ান ডেলিভারি হচ্ছে বা অ্যাপেন্ডিক্স এক্ষুনি ফেটে যাবে, মারা যাবেন, সেরকম তো ব্যাপার নয়, এক্ষুনি বন্ধ হয়ে যাবে এরকমও ব্যাপার নয়। দেয়ারফোর অন্তত আমাদের লাইনে আমি অন্তত 12 থেকে 24 ঘন্টা সময় হাতে পেতেই পারি। বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষ আছেন ভাঙা নিয়ে, তারা গ্রামান্তর থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন, তা তো আসছেনই 7 দিন পরে, তার মানে 7 যদি 2 দিনের মধ্যে পঙ্গু হয়ে যেতেন তাহলে তো পঙ্গু তো হলেন না, যেই চিকিৎসায় ওনার। সো এটা আরও ডিটেলস আছে, কিন্তু আমার মনে হয় কতগুলো স্পেসিফিক প্যারামিটার আছে, এবং সেই প্যারামিটারগুলো ওয়াটার টাইট নয়। সেটা কিছুটা কি করে, কোথায় কাজ করে, কত বয়স, তার কোমরবিডিটি মানে অন্যান্য মেডিকেল অসুখ আছে কি না যাতে রিস্ক বাড়বে অপারেশনে, এগুলো বিচার করে তবে ডিসিশনটা নেওয়া উচিত। বেশ এবার আমরা তোমার অন্য দিকটা ঢুকি, যেটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট তোমার, সেটা হলো ফটোগ্রাফি মানে তো আমার কাছে ফটোগ্রাফি মানে দুরকম ছবি আমি দেখতে পাই জেনারেলি। আমি নিজের জায়গা থেকে বলি, আমি একটা ছবি দেখতে পাই যে ছবিতে একটা যে ছবিটা দেখলে ওই মুহূর্তে আমি ওই ছবিটার থেকে একটা গল্প পাই, আর একটা ছবি দেখি যেটা দেখে কোনো গল্প আমি পাই না। আমার কাছে মনে হয় যে ছবিটা থেকে আমি গল্প পাই সেটা আমার কাছে সুন্দর ছবি, অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে সেই ছবিটার দিকে। এটা আমার পার্সপেক্টিভ। তুমি কোনো একটা কথা কোট করেছিলে কোনো একটা জায়গায়, যেটা আমি রিসার্চ করতে গিয়ে পেলাম, যে ফটোগ্রাফি ইজ অ্যাবাউট, তুমি বলো তুমি কি বলেছিলে সেটা আরেকবার যদি রিপিট তুমি বলো না, তারপর আমি আই উইল এক্সপ্লেইন দ্যাট। হ্যাঁ, তুমি বলেছিলে কম্পোজিং দ্য সিন উইথ ইউর হেড, এডিটিং উইথ ইউর হার্ট অ্যান্ড কালারিং উইথ ইউর ইমাজিনেশন। এই 3টে জিনিস যদি কমপ্লিট হয় তখনই ক্যামেরাটা হাতে নাও, অ্যান্ড অনলি দেন পিক আপ দ্য ক্যামেরা অ্যান্ড টেক দ্য শট। রাইট। এটা অরি কাঠিয়ার ব্রেসো বলেছিলেন, যিনি আমার গুরু ফটোগ্রাফিতে নিমাই ঘোষ, তার গুরু। এবার যে যুগে উনি বলেছিলেন সেই যুগে অ্যানালগ ছবি তোলা হতো, একটা রোলের অনেক দাম ছিল, ডেভেলপমেন্ট প্রিন্টিংয়ে খরচা ছিল, হয়তো কিছুটা সেই কারণেই বলেছিলেন, কিন্তু এটা একটা সাংঘাতিক সত্য কথা। এবং পার্টিকুলারলি ডিজিটাল ফটোগ্রাফি আসার পরে যেটা হয়ে গেছে প্রবণতা, আমার মধ্যেও কিছুটা আছে, যে ঠিক আছে অত ভাবার কি আছে, হ্যাঁ, যে আমি তো 10টা শট নিয়ে নিই না, একটু অ্যাপারচার ফোকাল লেন্থ এদিক ওদিক করে, একটু ক্রপ করে, একটু বড় করে, ওয়াইড অ্যাঙ্গেল করে ছবি তুলে নিই, যেটা সিনেমাতেও হয়েছে। মানে মানিকবাবু যেটা একটা ছবি সিনেমা শ্যুট করার বহু আগে থেকে খেরোর খাতা ছিল, যে কম্পোজিশন, কোন শট, কোন অ্যাঙ্গেল, মাধবী চক্রবর্তী কী পড়বেন, পুরোটা লেখা থাকতো। কারণ ওনার হাতে ওই রিল্যাক্সেশনটা ছিল না, কারণ উনি ফিল্মে শ্যুট করছেন। এখন কি প্রবণতা হয়ে গেছে, আমি 4টে অ্যাঙ্গেল থেকে শট নিই, তারপর অর্ঘকম নৃত্যটাকে এডিট করে ঠিক করে দেবে সিনেমাটা। সেটা এখানেও সত্য, যে আমার ছবিটা তোলার পর তুমি যেটা বললে যে ছবির কেন তোলা হচ্ছে, তার তো একটা কারণ আছে। আমি এটা সবসময় একটি স্কুলে কিছুদিন আগে গেছিলাম, ফটোগ্রাফি একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটার প্রথম হচ্ছে যে ইমপ্রেশনিস্ট স্কুল অফ পেইন্টিং যখন ছিল, তখন কি ছিল, যে রেনেসাঁর সময়, যে আমি ভেনিসে কোনো দিন যেতে পারবো না, তো ভেনিসের একজন পেইন্টার, টিশিয়ান ফর এক্সাম্পল, উনি ভেনিসের একটা ছবি আঁকলেন পেইন্টিং, এবং সেটা খুব রিয়ালিস্টিক, মানে নৌকো দেখা যাচ্ছে, জল দেখা যাচ্ছে, নীল জল, সুন্দর নীল আকাশ ঝকঝকে। এবার সেটা ইংল্যান্ডে একটা এক্সিবিশনে, কোনো মিউজিয়ামে আমি যখন দেখছি, আমি বুঝতে পারছি এই ভেনিস এরকম দেখতে। এবার যখন প্রথম ক্যামেরা ডিসকভার্ড হলো, ধরুন অষ্টাদশ শতাব্দী, 18th সেঞ্চুরির মাঝামাঝি, তখন যেহেতু এই ডকুমেন্টেশন অফ আ প্লেস অর ডকুমেন্টেশন অফ সামথিং
অ্যান ইভেন্ট অর আ পার্সন, যখন ফটোগ্রাফির ঘাড়ে পড়লো দায়িত্বটা, তখন আর্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর্ট কিন্তু তখন কি হয়ে গেল, দাদাইজম, নিহিলিজম, পিকাসো এলেন, জর্জ সুরাট এলেন, কিউবিজম এলেন, মানে অ্যাবস্ট্র্যাক্ট হয়ে গেল। কারণ তার যে দায়িত্বটা ঘাড়ে ছিল পেইন্টারের, যে ঠিক যেটা দেখতে পাচ্ছি সেটা দেখানো, সেটা তো অন্য লোক নিয়ে নিচ্ছে, ফটোগ্রাফার। এইবার ফটোগ্রাফিটা কিভাবে আমাদের ইভলিউশন হলো, যে প্রথমে খুব দামি ক্যামেরা, খুব কঠিন ব্যাপারটা, আস্তে 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 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে ডকুমেন্টেশন হলো, প্রেস ফটোগ্রাফি হলো, ওয়ার ফটোগ্রাফি হলো, মডেল ফ্যাশন ফটোগ্রাফি হলো, করতে করতে সেটা আস্তে আস্তে ফাইন টিউনিং হতে 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 একটা জায়গায় এলো যখন আমার ডিজিটাল ফটোগ্রাফি এলো। তখন কি হলো, এবার আরও ফটোগ্রাফের সংখ্যা বেড়ে গেল। তখন কে এগিয়ে যাচ্ছে, যে লোকটা গল্পটা বলতে পারছে, ন্যারেটিভটা বলতে পারছে। এটা রঘুরাই বলেছেন যে ওয়ান ফটোগ্রাফ ক্যান বি আ স্টোরি টেলিং ইউ আ স্টোরি অফ আ ফ্লিটিং মোমেন্ট অফ টাইম which is frozen and will never come back. এবার সেইটা যখন হচ্ছে, তখন আস্তে আস্তে কি হলো, ডিজিটাল ফটোগ্রাফিটা যখন সবার কাছে চলে গেল, সর্বসাধারণের কাছে চলে গেল, তখন ধরো একটা বাঘ, আমি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে প্রায় দেখতে পাওয়া যায় না। বিশ্বজিৎ রায়চৌধুরী আমার দাদার মতো ওয়ান অফ দ্য বেস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স ইন ইন্ডিয়া, এখন অনেক বয়স হচ্ছেন, উনি বাঘের ছবি তুললেন। আর আজকে 25 বছর পরে একটা বাচ্চা ছেলে একটা ক্যানন 60D নিয়ে সুন্দরবনে গিয়ে বাঘের ছবি তুলল। আমি পার্থক্য কিন্তু কিছুই বুঝতে পারবো না, কারণ যেই ক্যামেরাটা সর্বসাধারণের কাছে চলে গেল, তখন যে বাঘটা তুলতেই ভদ্রলোককে 1 মাস বসে থাকতে হয়েছিল, বা একটা আর্কটিক টার্ন বা সে পোলার বেয়ারের ছবি তুলতে একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারকে ওয়াইল্ড লাইফ ফান্ড থেকে অনেক বছর ধরে বসে থাকতে হচ্ছে, সেটা আজকে সহজ, মানে আমি একটা ভেকেশনে গেলাম, ছবি তুললাম, হয়ে গেল। তার মানে আমার কাছে ডিজিটাল ফটোগ্রাফির এভলিউশনটা এইভাবে আসছে যে জিনিসটা খুব নিশ অডিয়েন্স বা নিশ নাম্বার অফ পিপল করতো, সেটা কিন্তু সবাই করছে। তার মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা বিখ্যাত ছবি আছে নিমাই ঘোষের তোলা, মৃণালবাবু শুয়ে আছেন, এটা কাত করে একটা সিগারেট খাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই ছবিটা এখন তুমিও তুলতে পারো, তোমার গার্লফ্রেন্ডের বলো শুয়ে থাকতে, ছবি তুললে সেটাই হয়ে গেল। তার মানে এখন আমার কাছে চ্যালেঞ্জটা কোথায়, যেই গল্পটা প্রথমেও ছিল এখনও আছে, সর্বৈব সত্য, সেটা হচ্ছে স্টোরি বলা। কারণ আমার তো এখন আমার কোথায় যাচ্ছি সেই ছবিটা ফেসবুকে দেওয়ার জন্য আমার তো প্রফেশনাল ফটোগ্রাফার দরকার নেই, এমনকি কিছুদিন পরে সম্ভবত ওয়েডিং ফটোগ্রাফার প্রয়োজনই হবে না। ইউ হ্যাভ AI enabled এডিটিং টেবল টুলস অ্যান্ড ইউ হ্যাভ ফ্যান্টাস্টিক ডিজিটাল ক্যামেরা, হোয়াই ডু ইউ নিড ওয়েডিং ফটোগ্রাফার? আমি তো তোমার থেকে ভালো ছবি তুলতে পারি, ম্যানুয়াল পড়বো, এডিটিং শিখে নেবো, কোনো প্রবলেম নেই, হয়ে গেল। তাহলে চ্যালেঞ্জটা হচ্ছে আমি তোমাকে কি দেখাচ্ছি, যেটা 2020 সালে যখন কোভিড ছিল, আমি মিউজিয়াম অফ মডার্ন আর্টে একটা কোর্স করেছিলাম। কোর্সটা 3 মাসের ছিল, কোর্সটা ছিল স্পিকিং থ্রু ফটোগ্রাফ। তার প্রথম দিন যিনি কিউরেটর মিউজিয়াম মডার্ন আর্ট নিউ ইয়র্কে, তিনি বলেছিলেন অ্যাট দ্যাট টাইম 2020-তে এভরিডে 2.3 বিলিয়ন photographs are being uploaded onto the internet. The challenge before a photographer today is how do you make a person stand in front of a photograph print and see it for 5 minutes? That is the challenge. সেই চ্যালেঞ্জটা যদি আমাদের মিট করতে হয়, আস্তে আস্তে এই ফটোগ্রাফিটা আবার নিশ হয়ে যাচ্ছে। কারণ ছবি তোলাটা দেখানোটা সবাই করছে, তাহলে আমি কি করছি অ্যাজ এ ফটোগ্রাফার, আমি কি করছি? হ্যাঁ, যারা ফ্যাশন ফটোগ্রাফি করছে রেগুলার, সেটা একটা আলাদা ডোমেইন, যারা ওয়াইল্ড লাইফ করছেন ডোমেইন, কিন্তু আর্টিস্টিক ফটোগ্রাফিতে আমার ডোমেইনটা হতে হবে আই হ্যাভ টু টেল আ স্টোরি, ওয়েদার থ্রু ওয়ান ফটোগ্রাফ অথবা সিরিজ অফ ফটোগ্রাফ। ঠিক, এটা হচ্ছে গল্প। ঠিক। তোমার এই ফটোগ্রাফিতে ইন্টারেস্টটা কি প্রথম থেকেই ছিল নাকি? একটু আগে প্রথম দিকে বলেছিলাম আমার জীবনে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ছিল মেডিসিনে ঢোকাটা, দ্বিতীয় ছিল অভিনয়, সেটা পরে আসছি, তৃতীয় হচ্ছে ফটোগ্রাফি। সেটা হচ্ছে যে 2006 সালে আমার মার মৃত্যু হয়। এবার কি হয়, কেউ একজন কোইন্সিডেন্টলি আমার জন্মদিনটা মার মৃত্যুর 4-5 দিন পরে ছিল, তো কোনো একজন বন্ধু আমাকে একটা গিফট করেছিল। ন্যাচুরালি তখন মানসিকভাবে একটা বিপর্যস্ত ছিলাম, তো আমি গিফটটা দেখিনি। কিছুদিন পরে যখন সেই সময় আমার স্ত্রী কলকাতায় ছিলেন না একটি কারণে, কাজের কারণে, দেরফর আমি একলা ছিল, তো প্যাকেটটা খুলে দেখলাম, তখন প্রবেবলি সম্ভবত নিকন যদি বাদ দিয়ে, আমি ক্যাননের লোক, তো নিকনটা আমার কাছে এনিমি ক্যাম, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ব্যাপার। ক্যানন EOS বোধহয় 350D, that was the camera. At that time it was rated as one of the best digital cameras in the world. আজকে বাচ্চা ছেলেরা বলবে কি বাজে, 8.5 মেগাপিক্সেল ক্যামেরা ছিল।
তা আমি কি করব, জীবনে কোনো দিন ক্যামেরা ধরিনি, ছবি তুলবো, কি করব না করব, আমি মাকড়সার জালের ছবি তুললাম, 3টে শালিকের ছবি তুললাম, করে দেখলাম বাহ বেশ ভালো আসছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা 2006 সাল থেকে প্রায় 4-5 বছর করার পরে তখনও নিমাই ঘোষের সঙ্গে আমার আলাপ হয়নি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে অভিনয় সূত্রে বন্ধুত্ব, আড্ডা এসব হতো। যে ওরা ছবিগুলো আমার বন্ধুদের দেখালাম আর ঋতুপর্ণকে দেখালো, ঋতুদাকে দেখালো। তো দেখাতে একটা স্টেজে গিয়ে ঠিক 2012-তে আমি বললাম, ঋতুদা ছবিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, কিন্তু এভাবে দেখালে কি করে হবে, এক্সিবিশন কর। আমি কে মানুষ, আমার ছবিতে এক্সিবিশনে কেউ আসবে না, তুমি ফিতে কাটবে? হঠাৎ বলে দিল হ্যাঁ ফিতে কাটবো। এবার যেই ঋতুপর্ণ ঘোষ ফিতে কাটবে তখন ন্যাচারালি একটু পাবলিসিটি, একটু মিডিয়া এসব হলো। সেটা হয়ে 4-5টা এক্সিবিশন হওয়ার পরে একটা স্টেজে গিয়ে আমি যেহেতু ডাক্তার, আমার কিছু এক্সট্রা লাকের ব্যাপার আছে, নিমাই ঘোষ আমার পেশেন্ট হিসেবে আলাপ। আচ্ছা, আমি যেই দেখলাম নিমাই ঘোষ আলাপ হয়েছে, আমি গিয়ে বাড়িতে আড্ডা মারি। আড্ডা মারতে মারতে প্রচুর গল্প টল্প। তো আমি একদিন বললাম, এটা 2য় বা 3য় আড্ডার সময়, যে স্যার আমি একটা ছবি টবি তুলি, 4-5টা এক্সিবিশন করেছি, ওই আর কি পাখি টাকি, বাঘ, নেচার, ওয়াইল্ড লাইফ এসব করেছি, ল্যান্ডস্কেপ, আপনার কি মনে হয় এটাতে আমি সিরিয়াসলি মন দেওয়া উচিত? উনি আমাকে ওনার অটোবায়োগ্রাফি দিলেন, ছোট্ট অটোবায়োগ্রাফি। তাতে যেটা লেখা ছিল যে উনি বাই অ্যাক্সিডেন্ট একটা ক্যামেরা পেয়েছিলেন একটা ট্যাক্সিতে, সেটা রবি ঘোষের কাছ থেকে উনি পেয়েছিলেন, সেটাতে ছবি তুলেছেন। বংশী চন্দ্রগুপ্ত বলেছিলেন ছবিগুলো ভালো, সত্যজিৎ রায় দেখে বলেছিলেন আপনি তো মশাই আমার অ্যাঙ্গেল মেরে দিয়েছেন। এটা বিখ্যাত কথা আছে যে আমি যদি নিজের ছবি তুলতাম এইভাবেই হতো, তাহলে আপনি কালকে থেকে আসুন সেটে। এই তো আমি বললাম এটা কেন বললেন? বললো আমি 40-এ ক্যামেরা ধরেছিলাম, তাহলে আপনি 40-এ ক্যামেরা ধরে কেন কাজ করবেন না, করুন। এরপর উনি যতদিন বেঁচে ছিলেন, কোভিডের ফার্স্ট ওয়েভে বোধহয় 2020-র 26শে মার্চ বা কোনো সময় উনি পরলোকগত হন, ততদিন উনি গাইডেন্স দিয়েছেন। উনি বলতেন আমি ল্যান্ডস্কেপ বুঝি না, আমি ডিজিটাল ছুঁই না, আমার কাছে ডিজিটাল ক্যামেরা ছোঁয়াটা পাপ, কিন্তু আমি গাইড করতে পারি। এবং যেটা ব্রেসর কথা দিয়ে আমরা একটু আগে শুরু করলাম, সেখানে নিমাই ঘোষ একটা বিখ্যাত কথা আছে, লাইটটা খেয়াল করবেন না, শ্যাডো খেয়াল করবেন। লাইট দিয়ে ছবি হয় না, শ্যাডো দিয়ে ছবি হয়। বি কেয়ারফুল ওয়ে দ্য শ্যাডোজ আর অ্যান্ড দেন দ্য 3-dimensional effect of the photograph comes into play. সো সেইখান থেকে যাত্রাটা শুরু, যে প্রথমে এক্সিবিশন এই, এবং আরেকটা ডেভেলপমেন্ট যেটাও বাই অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে 3য় বা 4র্থ এক্সিবিশনের ঠিক আগে আমি সিঙ্গাপুর গেছিলাম। সেখানে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন ফটোগ্রাফার সালভাতোরে সেলগাডোর একটা এক্সিবিশন হচ্ছে, উনি ব্রাজিলিয়ান। ওনার এক্সিবিশনে কোইন্সিডেন্টলি উনি ছিলেন। তা আমি খুব সাহস করে গিয়ে বলেছি যে আমিও ছবি টবি তুলি, কিন্তু এটা তো খুব এক্সপেন্সিভ একটা হবি, আপনি কীভাবে মানে হাউ ডু ইউ মেক এন্ডস মিট? তো তখন আমার হাতে ওনার একটা বই ছিল, বিখ্যাত বই জেনেসিস বলে। উনি দেখে বলি ইউ বট দ্য বুক? ইয়েস। $50 Singapore? ইয়েস। অলওয়েজ পাবলিশ এ বুক। এবার উনি বললেন যে আমার এক্সিবিশন 1 মাস ধরে চললে, এক্সিবিশন দেখার পরে খুব বিদগ্ধ কোনো দর্শক না হলে 100টার মধ্যে 2টো ছবি মনে থাকে, কিন্তু আপনি যদি বই পাবলিশ করেন সেটা কিন্তু ফর পস্টেরিটি অ্যাজ অ্যান আর্কাইভাল ওয়ার্ক থেকে যাবে। আমি ফিরে এসে বললাম যে এবার থেকে তাহলে বইটা বানাতে হবে এবং সেটার পেছনে খাটতে হবে, কি পেপারে প্রিন্ট হচ্ছে। সো ওইভাবে জার্নিটা শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এবং তোমার ফটোগ্রাফি এক্সিবিশন এখন বোধহয় 15th ইয়ার হলো না 14th ইয়ার হলো? ইয়ার হিসেবে বোধহয় 12। যেটা তুমি গেছিলে সেটা 14তম, 14th এক্সিবিশন। হ্যাঁ, এন্ড বোধহয় ওটা 12 নম্বর বই পাবলিশ হয়েছিল। কারেক্ট। আমি যতদূর দেখলাম মনে হলো 14তম ছিল। হ্যাঁ, এটা 14th 12th বুক, 14th এক্সিবিশন। বেশ। আরেকটা দিক তোমার, মানে তোমার তো অনেকগুলো দিক মানে বিকশিত হচ্ছে এক এক করে। তো মাস্টার অফ নান বললাম তো। না, কিন্তু তুমি পাবলিক স্পিকিং এবং ক্যালকাটা ডিবেটিং অ্যাসোসিয়েশন বা সোসাইটির সঙ্গে বোধহয় এখন হচ্ছে ক্যালকাটা ডিবেটিং সার্কেল এর সঙ্গে যুক্ত। দুটো প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এখানে আমার মাথায় আসছে। একটা হলো যে পাবলিক স্পিকিং এই বিষয়টা কতটা ইম্পর্ট্যান্ট এবং এটাতে কি কি ল্যাগ তুমি দেখতে পাও তোমার ক্ষেত্রে? ধরো কিছু মানুষ আছে যারা কথা বলতে খুব সুন্দর করে কোনো কথা বুঝিয়ে বোঝাতে পারে, দিতে পারে, সহজাত ক্ষমতা আছে। কিছু মানুষ আছে
যে খুব সোজা কথাকে খুব কঠিন করে গুলিয়ে এমনভাবে বলে যে বোঝা যায় না। তুমি যেরকম বলে যে অনেক ডাক্তাররা আছে যারা এমন ভাবে কথা বলে যে পেশেন্টরা কিছু বুঝতে পারে না। এই পাবলিক স্পিকিংটা তো তুমি কি করে এলে, আর তুমি তারপর পাবলিক স্পিকিং এর কি খুবই ইউনিক, মানে কি খুবই জরুরি বিশেষত্ব থাকা দরকার একজন পাবলিক স্পিকারের, সেটাতে কি বুঝলে তুমি? আমি না এই টার্মটা ইউজ করবো না, পাবলিক স্পিকিং। আমি যেটা একটু আগে তোমাকে অফ রেকর্ড বলছিলাম, কমিউনিকেশন ইন পাবলিক স্পেস। রাইট। এবার সেটা শুরু হওয়া উচিত স্কুল থেকে, আমার স্কুল থেকেই শুরু হয়েছিল। যে এই যে মুখ চোরা কথাটা বললে না একটু আগে, যে কেউ বলতে পারছে না, তো আমার একদম মনে আছে ক্লাস 8 অবধি আমি সাংঘাতিক মুখ চোরা ছিলাম। মানে আমাকে যদি বলে একটা ইংলিশ এসে লিখতে, আমি 200 ওয়ার্ডে লিখে দেবো। সেটাই যদি বলে এলোকিউশন করতে, তাহলে আমি বলবো পারছি না। তো আমার একজন টিচার ছিলেন, ইংলিশ টিচার, মিস্টার কাপাডিয়া, এখন মারা গেছেন। তো উনি গায়ের জোরে বললেন, স্কুল টিমের সিলেকশন হচ্ছে, তুমি খুব ভালো ইংরেজি লেখো, তোমাকে বলতে হবে। আমি বললাম অসম্ভব, আমার পা থরথর করে কাঁপবে। গায়ের জোরে কিন্তু আমাদের 10 জনকে উনি ঢুকিয়েছিলেন ডিবেটিং টিমে, ক্লাবে। সেখান থেকে আস্তে আস্তে হয়েছে, এবং সেটা কলেজে আরও আস্তে আস্তে সেটা পালিশ হয়ে আরও ফাইন টিউনিং হয়েছে। কিন্তু সেটা অ্যাডভান্টেজটা হচ্ছে যে সেটা খালি কিন্তু আমি ডিবেটিং বলছি না, আমি বলছি যে একটা এলোকিউশনও খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো একটা সুনীল গাঙ্গুলি কবিতা খুব ভালো করে জানি, কিন্তু সেটা কিভাবে বলবো, এমনকি এটাও একটু অফ ট্র্যাক যাচ্ছি, যে আমি যদি আজকে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সেটা একভাবে বলবো। এবার যদি আমি খুঁজে পেতে দেখি যে নীরেন চক্রবর্তী নিজের গলায় কিন্তু পাওয়া যায় ইন্টারনেটে, উনি কিভাবে বলেছিলেন। এবার এর মধ্যে একটা পার্থক্য, সবার নিজস্ব একটা সহজাত ওয়ে আছে, সেটাকে আস্তে আস্তে তৈরি করতে হয়। এবার সেইখানে এই পাবলিক স্পিকিং বা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপমেন্ট করাটা সাংঘাতিক প্রয়োজনীয় যে কোনো প্রফেশনে। আচ্ছা, আমরা কলেজ লাইফে আমাদের একটা ক্যালকাটা ডিবেটিং সোসাইটি বলে একটা অর্গানাইজেশন ছিল। তাতে বিভিন্ন কলেজের বিভিন্ন যারা আমরা ডিবেট করতাম, ইন্টার কলেজ সার্কিট, তখন তো ফেস্টিভ্যাল সার্কিটে ডিবেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট ছিল, তারা সোসাইটিটা বানিয়েছিলেন। তাতে সিনিয়র মেম্বার ছিল সুহেল শেঠ, ববি সালদানা, অশোক বিশ্বনাথন, প্রফেসর এন বিশ্বনাথ, এস এম দেবদাসন, আমাদের কিছু বন্ধুবান্ধব ছিল, আবার জুনিয়র কিছু ছিল। এই যারা জুনিয়র ছিল তাদের মধ্যে একজনের কথাটা বলছি, কারণ এই জিনিসটা এক্সাম্পলটা দিলে খুব প্রাঞ্জল হয়ে যাবে ব্যাপারটা। সে এখন হার্ভার্ডের খুব সিনিয়র একজন টেনিওর প্রফেসর, সারা জীবনের জন্য প্রফেসর অফ মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, এইডস ভ্যাকসিন নিয়ে কাজ করছে। তো সে প্রায় এই ঘটনাটা ঘটার পরে, মানে ক্যালকাটা ডিবেটিং সোসাইটিতে সে ছিল, সেন্ট জেভিয়ার্সে ওরা ডিবেটিং করতো, আমাদের কাছ থেকে জ্ঞান শিখতো, জ্ঞান দেওয়াতে আমরা উস্তাদ। 20 বছর পরে সে মাঝে মাঝে যখন কলকাতায় আসে আমার সঙ্গে আড্ডা করে, বললো হার্ভার্ডে একটা $2 মিলিয়ন গ্রান্ট দেওয়া হবে, 5 জন রিসার্চ সায়েন্টিস্ট একটা বোর্ডের সামনে প্রেজেন্টেশন করবে। তো একজন চাইনিজ আমেরিকান, 2 জন ককেশিয়ান আমেরিকান, একজন ইন্ডিয়ান আমেরিকান, আর একজন বোধহয় আফ্রিকান আমেরিকান। বললো 5 জনই আমরা ব্রিলিয়েন্ট, 5 জনের কাজই সাংঘাতিক, গ্রান্ট পাওয়ার মতো। আমি পেলাম, বিকজ আই এম আ পাবলিক স্পিকার। So it was so important that even a scientist, how is expressing his idea, that is very important. আজকে তুমি যে কোনো অফিসে ধরো একটা ইন্টারভিউতে যাচ্ছ, একটা ছেলে তুমি বুঝতে পারছো যাদব ইউনিভার্সিটিকে পাস করেছে, কম্পিউটারে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা সে সুন্দরভাবে বলতেই পারছে না, সে গুছিয়ে কথা বলতে পারছে না। তখন তোমার বোর্ডে যদি আরও 3 জন নন বেঙ্গলি থাকে যারা দিল্লি বা বম্বে থেকে এসছে, তারা কি বলবে, আরে এই ছেলেটাকে নেওয়ার কোনো মাত্রা। তার বদলে হয়তো একটা স্মার্ট অ্যালেক ছেলে যে হয়তো দিল্লি থেকে পাস করেছে, সে ওর থেকে জ্ঞানটা কম কিন্তু বোঝাতে পারছে, সাংঘাতে স্মার্টলি বলছে, সে চাকরিটা পেয়ে গেল। তার মানে এমনি প্র্যাকটিক্যাল দুনিয়াতে আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। মেডিসিনে তো ইম্পর্টেন্ট আমি বললামই, যেটা আমাদের দেশে আনফর্চুনেটলি শেখানো হয় না। কিন্তু এটা কিভাবে আমি শিখবো, এক তো কারো কারো ইচ্ছে থাকে আমি এটা আবৃত্তি করব, পাড়ায় ফাংশানে গিয়ে বলবো, আবার কিছু কিছু স্কুল আছে যেখানে এটাকে কালচার করার চেষ্টা করা হয়। একটা বাবা মারও একটা ভূমিকা আছে। মানে ধরো আমার বাড়িতে ছোটোবেলায় শঙ্খ ঘোষ আসতেন, আমাদের সুনীল গাঙ্গুলি আসতেন, তো শুনেছি দূর থেকে আবৃত্তি হচ্ছে, কথা হচ্ছে, এটা একটা। আর তারপরে হচ্ছে যদি আমি কোনো অর্গানাইজেশন বা সংস্থা বা থিয়েটার গ্রুপ, তার সঙ্গে যদি আমি যুক্ত হই, হয়তো প্রফেশনালি নয়, হয়তো অ্যামেচারিস্টলি, সেখানে আমার কাছে একটা সুযোগ আছে কীভাবে আমি গলা তৈরি করব, কীভাবে কথা বলবো। এবং কমিউনিকেশন স্কিলের মধ্যে কিন্তু গলাটা ইম্পর্টেন্ট নয় খালি, আমি কীভাবে বসে আছি, আমি কি জামা কাপড় পরে যাচ্ছি,
আমি কিভাবে দাঁড়াচ্ছি, আমি দাঁড়িয়ে কথা বলছি, কিভাবে দাঁড়াচ্ছি, আমি হেলে দাঁড়াচ্ছি না স্ট্রেট দাঁড়াচ্ছি, এই পুরো ব্যাপারটা একটা কমিউনিকেশন স্পেসের মধ্যে পড়ে। এবং যে কোনো প্রফেশনে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এবং যে অভিনয় করতে চাইছে পরবর্তীকালে হয়তো, তার তো অভিনেতা হিসেবে অভিনয় করতে গেলেও তো তার এই স্কিল ডেভেলপমেন্টটা দরকার। একদমই। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় এই মুহূর্তে তুমি দেখবে বেশিরভাগ জায়গায় ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা না মিশ্র ভাষায় কথা বলি। তো এখানে আমি বলি যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি 8টা ভাষা জানতেন, ভাষাবিদ, তিনি একবার বলেছেন মিশ্র ভাষায় কথা বলবেন না। ইফ ইউ স্পিক ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ, অ্যান্ড ইফ ইউ স্পিক ইন বেঙ্গলি, স্পিক ইন বেঙ্গলি। কিন্তু এটা আস্তে আস্তে আমি পার্সোনালি দেখি, ধরো ফর এক্সাম্পল আমার চেম্বারে একজন মানুষ ঢুকলেন, আমি মজা করে বললাম, কি আপনার ব্যথা উপশম হয়েছে? না, হাঁ করে তাকিয়েছেন, কারণ উপশম কথাটা উনি জানেনই না। সো এটা মজা করে বলছি, কিন্তু আমি বলছি না সাধু বাংলা ব্যবহার করা, কিন্তু আমি ভাষাটা কিভাবে ব্যবহার করছি, ভাষাটার প্রোনাউন্সিয়েশন, ডিকশন কিভাবে হচ্ছে, সেটা যদি ভুল হয় নিজেও যদি বুঝতে পারি, তাহলে আজকে কত সোজা, মানে আমি একটা মোবাইলে খুলে আমি যে স্পেলিংটা দেখছি, ওয়ার্ডটা ব্যবহার করছি, সেটা প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কি না। যেরকম আমি বলছি খুব কমন, মানে মিডিয়াতেও বলে এই জনরের সিনেমা কীরকমের, বাট আমি যদি একটু খেয়াল করে সেই মিডিয়া পার্সোনালিটিকে আমি রিকোয়েস্ট যদি করি যে মোবাইলে আপনি দেখুন এই ওয়ার্ডটার ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন কী, দ্য প্রোনাউন্সিয়েশন ইজ জঁর। এবার আমি এই প্রোনাউন্সিয়েশনটা বলছি যখন, হয়তো একমাত্র আমি বুঝতে পারছি ভুল প্রোনাউন্সিয়েশন, কিন্তু আমিও তো একজন শ্রোতা, তাহলে আমার একটা দায়িত্ব থাকে অ্যাজ এ পাবলিক স্পিকার বা অ্যাজ এ প্রেজেন্টার, যে আমি ঠিক কথাটা বলছি কিনা। সেইটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা করলে আমার মনে হয় যে কোনো ক্যারিয়ারে প্রোগ্রেসটা অবশ্যম্ভাবী। কারণ মানুষ তো কথা বলে, মানুষ তো জানাচ্ছে, কমিউনিকেশন করছে, সেটা যদি আমার স্কিলটা ভোঁতা হয়, তাহলে আমার প্রোগ্রেসটা হবে না। ঠিক। এখানেই একটা প্রশ্ন জাস্ট টু অ্যাড টু দিস, যে একসময় ডিবেটকে খুবই গুরুত্ব দেওয়া হতো। আমি জানি না এখনো দেওয়া হয় কিনা, আমি খুব বেশি জানি না। মানে অন্যান্য স্কুলে বা এখন তোর মেয়ের স্কুলে কি সেটা দেওয়া হয়? না, আমরা একটা চেষ্টা করছি এখন ক্যালকাটা ডিবেটিং সার্কেলের সূত্রে, যেটা ক্যালকাটা ডিবেটিং সোসাইটি, সেটা ডিফাঙ্ক্ট হয়ে গেছে ইদানিংকালে। আমি কৃতজ্ঞ একজন মানুষের প্রতি, যিনি বিদগ্ধ ডাক্তার, সাংঘাতিক ভালো ডাক্তার, ডক্টর কুণাল সরকার। উনি এটা 3-4 বছর আগে এই জিনিসটাকে তৈরি করেছেন। এবার আমরা স্কুলে স্কুলে, কলেজে কলেজে চেষ্টা করছি যে কালচারটাকে আবার ফিরিয়ে আনা। আর তুমি যেটা বললে হিস্ট্রি অফ ডিবেটিং, সেটা তো সক্রেটিসের আমল থেকে। কারেক্ট। কিন্তু আমার প্রশ্নটা আরও স্পেসিফিক, যে ডিবেটকে যতটা যেটাকে কি বলা হয়, গুরুত্ব দেওয়া হতো, যে চাইল্ড ডেভেলপমেন্ট, মানে বাচ্চাদের মনের বিকাশ, এই জন্য ডিবেট করাটা খুব জরুরি। তোমার কি মনে হয় না যে যদি ডিবেটের আইডিয়াটা কমে যায়, তাহলে তো সোসাইটিতেও একটা ডায়ালগ কমে যাবে? লোকজনের মধ্যে যখন একটা যে কোনো আইডিয়া নিয়ে কথা হবে, আমার যদি সেই যুক্তিটা না থাকে, আমি ছোটবেলায় যদি ডিবেট না করতাম, আজকে একটা লোক একটা কথা বললো, আমার তাতে কি মনে হয় সেই বিষয়টা যদি আমি সামনেই না রাখতে পারি, তাহলে তো সেটার কোনো সেটার কোনো মানে দাঁড়াচ্ছে না। আজকের দিনে যে পোলারাইজড একটা জায়গা দেখতে পাই আমরা, তার পেছনে একটা বড় কারণ তো বটে যে ডিবেটের অভাব, প্রপার ডায়ালগের অভাব। এটা তুমি যেটা বললে, যেটা করার চেষ্টা করছো বা তোমরা মিলে করার চেষ্টা করছো, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, যে ডিবেটিং কালচারটা শুড বি দেয়ার, সুস্থ ডিবেট। করে প্রথম কথা, ঐতিহাসিকভাবে ডিবেটিংয়ের যদি ঐতিহাসিক ধরি, প্রথম হচ্ছে সক্রেটিসের ডায়ালগস, একদম সেখান থেকে ওয়ার্ড ডায়ালগটা এসেছে। আর যদি ভারতবর্ষে বলি, তাহলে দুটো বিখ্যাত ডিবেটিং আছে। একটা হচ্ছে নচিকেতা উপনিষদ, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে আমার আর্গুমেন্ট, কঠোর উপনিষদ করে। এবার তার সাথে আবার যদি একভাবে দেখো, ভাগবত গীতাও কিন্তু একটা ডিবেট, ঠিক অর্জুনের সঙ্গে বাসুদেব শ্রীকৃষ্ণ ডিবেট হচ্ছে। একদম। তার মানে এই যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, আমি আমার মতটা দিচ্ছি, তুমি তোমার মতটা দিচ্ছ, এবার সেইখানে আমার এই যে মতটা আমি দুজনেই প্রকাশ করছি, তার পেছনে অনেকটা জ্ঞান আছে। আমি কিছু ভেবে বলছি, তুমি কিছু ভেবে বলছো, কিন্তু ডিবেটের মজাটা হচ্ছে আমি আমার তর্কটা বা আমার মতটা তোমার ওপর আরোপ করছি না, কিন্তু আমি তোমার কথাটাও মন দিয়ে শুনছি। সামওয়্যার দেয়ার ইজ গোইং টু বি আ মিডল গ্রাউন্ড। এবার তুমি দেখো তোমার কলেজ লাইফে একটা ক্যান্টিনে বসে তুমুল তর্ক হচ্ছে, যেটা আমরা বলি যে চায়ের কাপে তুফান, ঠিক আছে একদম। এবার সেটার পরে কিন্তু দুজনে হাসতে হাসতে চলে গেলাম। এটা রাজনৈতিক পার্টির মধ্যে হয়েছে। আমাদের কলেজে আমাদের নিউট্রাল ইউনিয়ন ছিল, যারা
স্টুডেন্টস ফেডারেশন, সিপিএ, এসএফআই যারা করতো তারা এখন বিশেষ বন্ধু, কিন্তু তারা তখনও আমাদের কোনো মারামারি বোমাবাজি কিছু হতো না। আমরা ওইখানে বসে ডিবেট করতাম যে এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার, আচ্ছা তুই মার্কস বলছিস, আমি থমাস মোরের ইউটোপিয়া বলছি। এবার একটা খুব মজার কথা বলে যেটা আমি হাসলাম, সেটা হচ্ছে এই যে এখন আমাদের একটা সমাজে অসহিষ্ণুতা, ইনটলারেন্স টুয়ার্ডস আদার্স, তার কারণ হচ্ছে উই হ্যাভ ফরগটেন দ্য লস্ট আর্ট অফ ডায়ালগস। মানে ধরো আমি বলছি আজকে থেকে 20-25 বছর আগে তুমি যদি একটা ইলেকশনের আগে তুমি যদি বক্তৃতা শুনতে একজন রাজনৈতিকরা, আমি কোনো দল নির্বিশেষে বলছি, কিন্তু এই যে নেতা তিনি ভোটের জন্য যা যা বলছেন তার মধ্যে কিছু যুক্তি থাকতো, কিছু সংখ্যাতত্ত্ব থাকতো, স্ট্যাটিস্টিক্স থাকতো, সেটার বেসিসে উনি বলছেন যে এটা যা। ইয়েস, ডিবেটিংয়ের আর্ট ওনার মধ্যেও ছিল, উনি কীভাবে বলছেন, মাঝে মাঝে গলা ছড়াচ্ছেন, মাঝে মাঝে গলা খাদে নামাচ্ছেন, মজা করছেন, অ্যাট্যাক করছেন, কিন্তু সেই অ্যাট্যাকটার মধ্যে কিন্তু একটা যুক্তি ছিল, অশ্রাব্য গালিগালাজ ছিল না, অসহিষ্ণুতা ছিল না। আজকে আমি এটা মানে একদম বেঙ্গল থেকে কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি, আজকে একজন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি বলতে পারছেন দ্যাট বাগা ইজ অ্যান ইডিয়েট। 20 বছর আগে কোনো ইউএস প্রেসিডেন্ট এইভাবে কথাই বলতো না। তার মানে এটা ওভারঅল অল ওভার দ্য ওয়ার্ল্ড এই যে অসহিষ্ণুতা, সেটা একটা সাংঘাতিক, মানে আপনি মাইক্রো লেভেলে আমি তোমাকে সহ্য করতে পারছি না, একটা দল আরেকটা দলকে সহ্য করতে পারছে না, একটা শ্রেণী, সামাজিক শ্রেণী বা ধর্মীয় শ্রেণী আরেকটা শ্রেণীকে সহ্য করতে পারছি না। এই যে সহ্য করতে পারছি না, এটার পেছনে আমাদের অসহিষ্ণুতা কাজ করছে, এবং সেটার মধ্যে আমার বদ্ধমূল ধারণা যে এই যে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করলে আজকের যারা আমরা পাকা মাস হয়ে গেছি তাদের কিছু করা যাবে না, হ্যাঁ, কিন্তু যারা কোচি তাদের যদি আমরা প্রথম থেকে বলি যে বি টলারেন্ট, লেটস হ্যাভ এ প্লুরালিস্টিক সোসাইটি, সবাইকে থাক, সবাই একসাথে থাক, তোমার ওর সঙ্গে ঝগড়া হচ্ছে তুমি কথা বলো না, তোমার পয়েন্টটা তুমি বলো, ওর পয়েন্টটাও বলে, কে ঠিক কে বেঠিক এই তর্কের মধ্যে কি অ্যাকচুয়ালি কেউই ঠিক নয়, কেউই বেঠিক নয়, একদমই তাই। সো এই ব্যালেন্সের জায়গাটা আমার মনে হয় যে ডিবেটিং বলো, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট বলো, এটা সাংঘাতিকভাবে সমাজের পক্ষে দরকার। আমি মজা করে একটা ধরো হবি হিসেবে এটা করছি, বা ডক্টর কুণাল সরকার করছেন, বা এই একটা সংস্থা করছে, সেটা ইম্পর্টেন্ট নয়। সো ধরো এই জুন জুলাইতে আমাদের ক্যালকাটা ডিবেটিং সার্কেলের তত্ত্বাবধানে একটা ডিবেট হবে, বিতর্ক সভা হবে, সেখানে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে দুজন করে বক্তা আসছেন, তাদের সঙ্গে এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল এরা থেকে আসছে। এবার এতে সুবিধাটা হচ্ছে যে আমাদের একটা চিন্তাধারা আছে, একটা ভাবনা চিন্তা আছে, ওদের একটা ভাবনা চিন্তা আছে, কিছু টপিক যেখানে সেটা পলিটিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, সব কিছু মিলে আলোচনা। এবার আমার ধারণা যে আমরা তো খুব মাইক্রো লেভেলে কাজ করছি, এই কালচারটা যদি আস্তে আস্তে আবার স্প্রেড করে, তাহলে আমার মনে হয় যে কসমোপলিটন সমাজের কথা ছোটোবেলায় আমি দেখেছি পার্ক সার্কাসের মতো জায়গায়, সেটা আশা করছি আবার ফিরে আসবে। সেটা আমাদের জন্য নয়, একটা পরবর্তী প্রজন্মের জন্য। তুমি যে এক্সিবিশনটাতে গেছিলে সেটা আবার এনভায়রনমেন্টাল জাস্টিস নিয়ে, তাতে শেষ করেছিলাম সুকান্ত চট্টোপাধ্যায়ের কবিতা ছাড়পত্র দিয়ে। যে ছাড়পত্রে সুকান্ত চট্টোপাধ্যায় যেটা বলেছিলেন, আমি পুরো কবিতাটা বলছিলাম যে আমি কি পৃথিবী রেখে যাচ্ছি সেই শিশুটির জন্যে, সেই আজকের প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি, তারা যেন পিছন ফিরে না বলে তোমরা তো মারা গেলে, ওপরে চলে গেলে, কি রেখে গেলে বলো তো? একটা এনভায়রনমেন্টালি ডিগ্রেডেড, একটা ইনটলারেন্ট সোসাইটি, সেটা থেকে যদি একটু পরিবর্তন করা সম্ভব হয়, সেটা আমাদের স্বপ্ন। ঠিকই, এবং সেটা মানে খুবই একটা ঠিক প্রসেস বলে আমার মনে হয়, কারণ আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে যতটুকু পারা যায়, যেমন এই পডকাস্টটাও আমি চেষ্টা করি যে যাতে কিছু মানুষের ভাবনার খোরাক অন্তত দিতে পারি, এমন কিছু ডায়ালগ ক্রিয়েট করা, যেই ডায়ালগটা তাকে ভাবাত একটুখানি একটা, আচ্ছা এই প্রশ্নটা আমার মাথায় আজকে আসলো, লেটস থিঙ্ক অ্যাবাউট দিস। আমি এটা ইন্টারফেয়ার করি, আমি একজন আমার খুব ফেভারিট একজন পরিচালকের কথা, তুমি যেটা বললে কথার পিঠে কথা, ভাবা প্র্যাকটিস করুন। এই পডকাস্টের একটা মূল চিন্তা, 7 জন লোক দেখুক আর 70,000 লোক দেখুক, তার মধ্যে 70,000 মাত্র 7টা লোক যদি কিছু ভাবে, তার থেকে তারা কোনো দিকে একটা ভালো দিকে, ঠিক দিকে একটা কোনো কিছু কাজ করে, সেটা আবার আমাদের কাছে একটা বিরাট সফলতার প্রতীক হয়ে থাকে। একদমই তাই। এবং আমার এই পডকাস্টের পরেও কিছু কমেন্ট মানুষ এমন করেন, যে কমেন্ট বা এমন মেসেজ করেন, যাতে বুঝতে পারি যে তাহলে বোধহয় কিছু লোকের জীবনেরও টাচ করা যাচ্ছে। মানে আমি
কিছু কিছু কমেন্ট আসে, তার মধ্যে রিসেন্টলি একটি কমেন্ট পেয়েছি আমি, যার কমেন্ট পেয়েছি তাকেও একটু বলতে চাই। আমার সত্যি খুবই ভালো লেগেছে। অর্ণব ব্যানার্জি বলে একজন কমেন্ট করেছেন। তিনি সায়েন্টিস্ট, তিনি আর্কটিক রিজনে কাজ করেন। তিনি বলেছেন যে তার লাইফের একটা পার্ট হলো সন্দেশ টিভির পডকাস্ট, টু কানেক্ট টু, মানে ও যে বাংলার বাইরে এত দূরে পড়ে আছে, বাট ওর কানেকশন টু বেঙ্গল ইজ দিস। তার মানে কোথাও গিয়ে মনে হয় যে না, কথাগুলো ছুঁয়ে যাচ্ছে, কাউকে তো ছুঁয়ে যাচ্ছে। এটা যে কত বড় জিনিস। তুমি যেটা বলছো যে তুমি যে তোমরা যে কাজগুলো, যদি ডিবেটিংটা আবার নতুন করে শুরু করা যায়, যদি 10টা লোক, যদি 5টা লোক, যদি 50টা লোক, ভবিষ্যতে সেটাই তো 50,000 লোক হবে। তাদের যদি একটু 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 বদলায় তাহলেই সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা সে যে কোনো ধরনের কাজ দিয়ে, মানে আমার ছবির এক্সিবিশনে স্টুডেন্টরা এসছে, তাদের মধ্যে 2জন আমাকে কন্ট্যাক্ট করেছে পরে, যে তারা ইউনাইটেড স্টেটসে গিয়ে একটা ইউনিভার্সিটিতে মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, কারণ তাদের হঠাৎ ইন্টারেস্টটা জেনারেট হয়েছিল এক্সিবিশন দেখে। কারেক্ট। তার মানে তুমি যে কাজটাই করো না, কাজটা যদি প্যাশনেটলি করো, কিভাবে যে মানুষকে ছুঁয়ে যাবে বুঝতে পারি। কিন্তু যখন ছুঁয়ে গেল, তার পরিচয় বা খবরটা যদি তুমি পাও, তখন কিছুটা একটু মানে একটু চোখটা সিঞ্চিত হয়ে যায়, মনটা একটু ভরে যায়। আমার মনে হয় সেটা সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় প্রাপ্তি। আর সত্যি নাম্বার কত ভিউ এইসব নিয়ে আমি খুব একটা ভাবতেও চাই না, তার কারণ আমার মনে হয় ওটাই সবচেয়ে বড় পাওয়া। কারেক্ট। তোমার সঙ্গে এতক্ষণ যা কথা বললাম, তাতে একটা জিনিস তো বোঝাই গেল যে মানে খুব স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হলো তোমার মধ্যে একজন অভিনেতা থাকারই কথা। কারণ এটার কারণটা আমি কেন মনে করি সেটা হলো যে দেখো, ওই যেটা আমি বলি ছোটবেলা থেকে আমি কেন শুরু করতে চাই, কারণ ছোটবেলায় মানুষ যেভাবে বড় হয় তার রিফ্লেকশন সারা জীবন তার বিভিন্নভাবে থাকে। অনেক সময় সেটা কৈশোর হতে পারে, অনেক সময় কৈশোরে গিয়ে কিছু, আমি যেমন মানে কৈশোরে আমার কাছে যখন প্রথম সুনীল গাঙ্গুলি এলো, তখন কৈশোরে সুনীল গাঙ্গুলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। সেই সময় তার আগে সুনীল গাঙ্গুলি পড়া যাবে না বাড়ির থেকে, এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, কৈশোরের পরেই পড়া যাবে। তো এই যে মানে বড় হতে হতে যেই সময়টা দিয়ে তুমি গেছো, যেরকম সোসাইটিতে তুমি বড় হয়েছো, যেরকম ধরনের এক্সারসাইজেস বা ধরো ডিবেটিং বলছো বা এলিকিউশন বলছো, এই ধরনের জিনিসপত্র বা থিয়েটার, সেগুলো করতে করতে অটোমেটিক্যালি একটা তো এক্সপ্রেশনের ফ্রিনেস চলে আসে, যেটা তুমি এতক্ষণ ধরে অত কিছু বললে, যেটা এত সুন্দর করে এক্সপ্লেন যে করতে পারছো, এটার পেছনে তো ওই পুরোটা দায়ী যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। তো তুমি অভিনয়ে এলে কি করে, এবং অভিনয়টাকে কিভাবে অভিনয়টা ঘটলো তোমার জীবনে, এটাও কি অ্যাক্সিডেন্ট? না, যে অভিনয়টা সম্ভবত তোমার দর্শক বা শ্রোতা যারা দেখছেন বা শুনছেন তারা যেটা জানে সেটা অ্যাক্সিডেন্ট। কিন্তু অভিনয়ের ধারাটা শুরু হয়েছে ওই যে স্কুলে ডিবেটিং, এলোকিউশন, থিয়েটার। এবার কলেজ লাইফে এবং স্কুলের শেষের দিকে আমরা ইংরেজি থিয়েটার করতাম, এবং আনফর্চুনেটলি ইংরেজি থিয়েটারের যে সংস্কৃতিটা ছিল এই শহরে, সেটা ধরো প্রায় আজকে থেকে 25 বছর আগে অবলুপ্ত হয়ে গেছে। কারণ যারা অভিনয় করতেন তারা সবাই অন্য অন্য প্রফেশনে, তারা বেশিরভাগই কলকাতা ছেড়ে চলে গেছেন। এবং এখন আমার লজ্জা লাগে যে ইংরেজি থিয়েটার বম্বে ট্রুপ এসে এখানে পারফর্ম করেন 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা টিকিটে, জ্ঞান মঞ্চে বা কোথাও একটা, এবং কলকাতায় কোনো ইংলিশ থিয়েটার ট্রুপ প্রায় নেই বললেই হয়। এবার এই ইংরেজি থিয়েটারটাতে অভিনয় করতে করতে কলেজে গেলাম, কলেজেও আমরা মোটামুটি ওই সেন্ট জেভিয়ার্সে ধরো 1 অ্যাক্ট প্লে কম্পিটিশন, এগুলো ইংরেজিতে করতাম। এইবার অ্যাক্সিডেন্টটা হলো যে আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, সে ডক্টর দেবাশিস ব্যানার্জি, ইংল্যান্ডে থাকে, সে ইংল্যান্ডে থিয়েটার করে, এডিনবরা থিয়েটার ফেস্টিভ্যালে তার ট্রুপ নিয়ে কাজ করে। এবার সে এখানে কোনো কারণে অঞ্জন দত্তর ঘনিষ্ঠ হয়েছিল। সেটার কারণ হচ্ছে প্যাট্রিক সোয়াজের অভিনীত তোমার ওই ডমিনিক লেপের বইটা নিয়ে যে ছবিটা হয়েছিল, তখন যে শুটিংয়ের সময় খুব অ্যাক্সিডেন্টালি অঞ্জন দত্ত আমাদের হস্টেলে এসেছিলেন, আমি ছিলাম না, এসে বলেছেন 3টে ছেলে লাগবে, 1 লাইন ইংরেজি ডায়ালগ বলতে হবে। ওকে নিয়ে গেছিলো, তারপর ওর সঙ্গে বন্ধুত্ব হয়, বহু স্ক্রিপ্ট রাইটিংয়ে ওর সঙ্গে সাহায্য করে। এবার যখন ও ইংল্যান্ডে গেল তখন আমাকে বললো যে তুই একবার অঞ্জনদার সঙ্গে আলাপ করে দিচ্ছি, তুই ওই মানে ইউনিটের মতো সেখানে ঢুকে যা, অভিনয়ের জন্য না এমনি, কারণ অঞ্জনদা একজন ডাক্তার লাগবে। হ্যাঁ, মানে মাঝে মধ্যেই এবার হচ্ছে এই হচ্ছে, এটা গল্প টল্প হচ্ছে। এটা প্রায় 2 বছর হতে হতে এখন কোনো পরিচালক কলকাতায় এটা করে কিনা আমি জানি না, যদিও থিয়েটারে এটা খুব মানে কমন, মানে স্বপ্ন সন্ধানীতে কৌশিক সেন করেন, সোহাগদি তো ডেফিনেটলি করে আমি জানি, সেখানে কৌশিক বোধিসত্ত্ব বোস বলে আমার বন্ধু আছে। সেটা হচ্ছে যে তুমি একটা স্ক্রিপ্ট যখন লিখছো বা একটা প্রোডাকশন যখন হবে, সে সিনেমা হোক বা থিয়েটার হোক,
তখন একটা গ্রুপ থাকে যারা নট নেসেসারিলি অ্যাক্টর, তারা তুমি একটা রিডিং হচ্ছে, স্ক্রিপ্টিং হচ্ছে, তুমি অভিনেতা না হয়ে কিছু ফিডব্যাক দিচ্ছ দর্শক হিসেবে, নিউট্রাল, অবজেক্টিভ। এবার সেগুলো মিলে একটা স্ক্রিপ্টটা বারবার খসড়াটা পরিবর্তন হচ্ছে, ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট। তো অঞ্জনদার ঘরে তখন এগুলো হতো, এবং তখন ইটিভি ছাড়া কোনো বাংলা টিভি চ্যানেল, দূরদর্শন চ্যানেল ছিল না। এবং ইটিভির সেই সময়টাকে আমি বলবো স্বর্ণযুগ। এখন সবসময় 1 ঘন্টা, 1.25 ঘন্টার কিছু টেলিফিল্ম হতো, এবং এখনকার যারা বিখ্যাত পরিচালক, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত, এমনকি অপর্ণা সেন, সবাই কিন্তু ওখানে টেলিফিল্ম বানিয়েছিলেন। একদম একদম নিটোল সুন্দর গল্প, এবং যেহেতু একটাই চ্যানেল সবাই দেখতো। এবার অ্যাক্সিডেন্টটা হলো যে অঞ্জনদার একটা ছবি, সেটা হচ্ছে অবেলায় নীলিমা, আমার মনে আছে কারণ এটা প্রথম বাংলায় অভিনয়, এবং তার স্ক্রিপ্টটা রিডিং হচ্ছে। তাতে একটা ডাক্তারের চরিত্র হচ্ছে, 3টেই চরিত্র, একটি চোর, একটা নার্সিংহোমের মেট্রন, এবং সেই নার্সিংহোমের যে মালিক এবং তথা যিনি ডাক্তার তিনি। তো আমি ডায়লগগুলো দেখে বললাম, অঞ্জনা আমার ডাক্তার হিসেবে মনে হচ্ছে এই ডাক্তারের ডায়লগগুলো যেন ঠিক লাগছে না, মানে এইভাবে আমরা কথা বলি না। তা বললাম তুই একটা কাজ কর, তুই এটা লিখে নিয়ে আয়, মানে ডাক্তারের ডায়লগ কীরকম হওয়া উচিত। আমি পরের দিন লিখে নিয়ে গেছি। লিখে নিয়ে গিয়ে আমাকে বললো তুই চরিত্র করে দে। আমি জীবনে বাংলায় অভিনয় করিনি, আর আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ঝোলাবো না আমি জানি না, কিন্তু আমার কিছু যায় আসে না, তুমি ভেবে দেখো। যে না 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 করে দে করে দে করে দে, ঠিক আছে। এবারে আমি তখন বললাম যে এই অন্য দুটো চরিত্র কে করছে? বলে একটা আমি মেরেছি। তো মহিলাটিকে বললো মমতা শঙ্কর। আমি অসম্ভব, আমি জীবনে প্রথম বাংলায় অভিনয় করবো মমতা শঙ্করের অপোজিটে, এটা অসম্ভব। কিন্তু ইট ওয়ার্কড আউট, এবং মমদির সঙ্গে এখন অবধি সেই কারণে সাংঘাতিক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। এবার এটাও অ্যাক্সিডেন্ট, আমি ধরে নিয়েছিলাম এটা ওয়ান অফ, একবারই হবে। দ্বিতীয়টা হলো যে ফেলুদার 40 বছর পূর্তি উপলক্ষে একটা স্পেশাল এপিসোড অফ রুদ্র সেনের ডায়েরি তখন অঞ্জনদা করতেন, জয় বাবা রুদ্রনাথ। সেটার মেইন ব্যাপার ছিল যে 2 ফেলুদা একসাথে, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্র, দুজনে একসঙ্গে। সেটা একটা হুডানিট, পুজোর সময় দেখানো হবে, স্পেশাল 1.5 ঘন্টা টেলিফিল্ম। তো গল্প টল্প শুনে টুনে বললো যে চশমাটা নিয়ে আয় একটা পাশের ঘর থেকে। চশমা বললো ওই ডায়লগটা তুই করে দিচ্ছ। আর না, এখানে অরিন্দম শীল, সুদীপ্তা সম্ভবত, সুদীপা বসু, দেবলীনা দত্ত, কৌশিক সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী। আপনার মারাত্মক ভাই, এইভাবে আমি পারবো না। সেটা হওয়ার পরে আস্তে আস্তে কী হলো, যারা আমার বন্ধুস্থানীয়, অনিন্দিতা সর্বাধিকারী বা আরও কিছু মানুষ, অনিন্দ চট্টোপাধ্যায়, এরা বললো এতদিন তো খুব আতলামা করতে, ইংরেজি ছাড়া অভিনয় করবো না, অঞ্জন দত্ত বলেছে বাংলায় করছে। আমরা ঠিক আছে তাহলে করে দিচ্ছি। এ করতে করতে এটা হচ্ছে টেলিভিশনের টেলিফিল্ম, কিছু অ্যাড ফিল্ম, কর্পোরেট ফিল্ম, সব ওটা ওটা। প্রথম হচ্ছে মৈনাক, আমরা, আমার মনে আছে তোমাকে আমি প্রথম আমরাতেই দেখি। হ্যাঁ, সো আমরাতে মৈনাকের সঙ্গে মৈনাক ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অঞ্জনদার। মৈনাক একটা স্ক্রিপ্ট লিখেছে আমরা, সেটা বসে আমরা ওই গোল পার্কের কাছে একটা ক্যাফেতে বসে আড্ডা ফাড্ডা হচ্ছে, গল্পটা শুনলাম, পড়লাম। তো আমার চরিত্রটা ইংলিশ প্রফেসর ছিল, পার্থ, পদবিটা ভুলে গেছি। তো সে আমি ডায়লগটা শুরু করলাম, আমার মনে হচ্ছে যে ইংরেজির প্রফেসর, একটু এটা এদিক ওদিক করা উচিত। তো পুরোটা আবার 2-3 বার রিড আউট করার পরে হঠাৎ আমাকে বললো যে তোমাকে ভেবে চরিত্রটা লেখা। একটা ফিচার ফিল্ম ওয়ের ইউ হ্যাভ যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা, অনন্যা চ্যাটার্জি, সেখানে তুই আমাকে কেন নিবি? মানে আমার গল্পটা যে আমার তো এটা প্রফেশন নয়। তো একটা অ্যাডভান্টেজ ছিল, যেহেতু প্রফেশন নয় আমার কিছু এসে যায় না, আমি ফ্রি, আই এম রিল্যাক্সড। হ্যাঁ, ওদের যেটা প্রফেশন তাদের টেনশন থাকে। তো সেটা হওয়ার পরে আবার অঞ্জনদা ডেকে বললো তাহলে রঞ্জনা আমি আর আসবো না, একটা প্রধান চরিত্র করলো। এইভাবে হতে হতে তারপর ঋতুদার সঙ্গে আলাপ হলো। ঋতুদা কিছু বুদ্ধদেব দাশগুপ্ত জানলাতে করার কথা ছিল, আমি করতে পারিনি সময়ের অভাবে। এটা বহু মানুষের সঙ্গে করতে 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 একটা ধারা প্রায় 18-19 বছর ধরে চলছে। কিন্তু এই মুহূর্তে দর্শক যদি এখন আমার ফেসবুক প্রোফাইল দেখে, সেখানে আমি লিখে রেখেছি এক্স অ্যাক্টর। তাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এটা কথাটা। সেটা কারণটা হচ্ছে 2000, এটা 2025, 2023-এর অক্টোবরের পরে আমি কিন্তু কোনো অভিনয় স্ক্রিনে করিনি। এটা কি কনসিয়াসলি? না, একটা দুটো করা হয়েছে যেগুলো এখনো রিলিজ হয়নি।
আর সিরিয়াল করার আমার সময় নেই, হইচইতে সেই যে হলুদ পাখি করেছিলাম তারপর না। কনসাস, কিছুটা কনসাস ডেফিনেটলি। তার কারণটা হচ্ছে যে এই ধরনের কাজ করতে করতে না একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে দেখলাম যে আমার কাছে কোনো কি বলা যায় তাগিদের কোনো চরিত্র আমি পাচ্ছি না। ও আচ্ছা। মানে একটা কি হয়, বাংলা চলচ্চিত্রে এটা বলা হয়তো অনুচিত, কিন্তু যেহেতু আমি অভিনেতা নিয়ে আমার বললে কিছু বয়ে গেল ঘন্টা গলা, সেটা হচ্ছে যে একটা স্টিরিওটাইপ করার একটা টেন্ডেন্সি আছে। মানে তোমাকে দেখে মনে হচ্ছে বেশ কবি কবি চরিত্র, তো তোমাকে প্রত্যেকটা ছবিতেই কবি। আচ্ছা, একে মনে হচ্ছে বেশ স্মার্ট পুলিশ অফিসার, কর্পোরেট অফিসার, তা ভাই সব চরিত্রের। তো ইদানিংকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই এরা ফোন করে বলছে দাদা একটা চরিত্র আছে এই কর্পোরেট অফিসার, 2 দিনের কাজ। আমাকে তাগিদের মতো কোনো কাজ করছে না, কারণ আমি তো টাকার জন্য কাজ করছি না, টাকাটা চাইছি ডেফিনেটলি, সেটা হচ্ছে না। একটা নিটোল চরিত্র যেটাতে মনে হচ্ছে যে আই এম কন্ট্রিবিউটিং সামথিং, যেরকম 2019 হয়েছিল ঘুণ, যেটা 2020 রিলিজ হয়েছিল, এখন ক্লিক চ্যানেলে চলছে, সেটা আবার রঞ্জনা, এই ধরনের কিছু চরিত্র, সেটা পাচ্ছি না বলে তাগিদটা নেই। পাচ্ছি কোথা থেকে, সেটা হচ্ছে মুম্বাই থেকে। কারণ দিবাকর ব্যানার্জির ব্যোমকেশ বক্সিতে আমি করেছিলাম ভিলেনের চরিত্র, সেখানে সুশান্ত সিংয়ের সঙ্গে আমার 3টে কাজ হয়েছে, কিন্তু সেটা আমার পক্ষে নেওয়াটা সম্ভব হচ্ছে কারণ আমার প্রাইমারি প্রফেশনে ছেড়ে যেতে পারছি। কিন্তু যে উত্তরণটা সম্ভবত মুম্বাই করতে পেরেছে ওটিটি বা সিনেমাতে, সেই জায়গাটা আনফর্চুনেটলি আমি কিন্তু বাংলা ওটিটি প্ল্যাটফর্মে পাচ্ছি না। মানে আমার মনে হয় এটা বলা হয়তো খুব খারাপ হবে, কিন্তু ব্যাংক্রাপসি অফ আইডিয়াস বলে একটা কথা আছে। আই থিঙ্ক উই আর সাফারিং ফ্রম এ ব্যাংক্রাপসি অফ আইডিয়াস অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। যে আমার এই লোকটাকে আমি বলছি, ইটিভিতে ফিরে যাচ্ছি, অনিন্দ তথাগতর একটি টেলিফিল্ম ছিল যেখানে আমাকে মাঝির চরিত্র দেওয়া হয়েছিল, বাংলা ভাষায় কথা বলতে হবে, খালি গায়ে লুঙ্গি পরে। আচ্ছা, অঞ্জনদার একটি টেলিফিল্ম ছিল পাতলি গলি, টেনিসি উইলিয়ামসের একটা স্ট্রিট কার নেম ডিজায়ারের বাংলা, শাশ্বত, সুদীপ্তা, উষসী চক্রবর্তী এবং আমি 4 জন। তাতে তোমার ধরো মেটিয়া বুরুজের মস্তানের মতো মানে টপরি ভাষায় কথা বলতে হবে, এরকম একটা গল্প ছিল। দোজ ওয়ার চ্যালেঞ্জেস টু দ্য অ্যাক্টর। একদম। ইফ ইউ ডোন্ট চ্যালেঞ্জ অ্যান অ্যাক্টর, আই থিঙ্ক নাথিং কামস আউট। ঠিক। আরেকটা জিনিস আমার মনে হয় যেটা তুমি বলার চেষ্টা করছো, সেটার মধ্যে একটা জিনিস শুধু অ্যাড করি, সেটা হলো চরিত্র। আগে যেমন প্রধান চরিত্র যতটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে, আমি যেভাবে সিনেমা বুঝি যে একজন চরিত্র যার একটা গল্প আমি দেখছি, বাকি চরিত্রগুলো আইদার তার জীবনে তাকে সাহায্য করে অথবা ডিস্টার্ব করে, তাই জন্য এই চরিত্রটা আসে। কিন্তু এই চরিত্রগুলোর যে লেখাটা, এই চরিত্রগুলোর যে প্রতি যে যত্নটা, সেটা বোধহয় তোমার কথা থেকে আমি বুঝতে পারলাম যে তার প্রতি যত্ন বোধহয় একটু কম। মানে পার্শ্ব চরিত্রগুলো, আমি কারোর নাম না করে বলছি, ধরো একটা চরিত্র বলা হলো, সেটা নিয়ে কথাবার্তা হয়ে বলা হলো যে এই চরিত্রটা 3 দিনের বা 4 দিনের একটা কাজ। এবার এক হচ্ছে একটা ডিসিপ্লিনের অভাব আছে, আমাকে অমুক একটা ডেট দেওয়া হলো, ধরো তুমি আজকে আমাকে বলেছো 15 দিন আগে, আমি ঠিক সময় চলে এসেছি, তুমি ঠিক সময় চলে এসছো। এবার যদি এমন হতো আমি এসে দেখলাম 1 ঘন্টা আমার বসে থাকতে, আমার ইরিটেটিং লাগে। একদম। প্রফেশনালিজম ইজ যে সেই সময়ে সেই দিনে কাজ হবে, তা নয় হঠাৎ 3 দিন আগে বলা হলো যে 4 দিন পিছিয়ে গেছে। আপনি ভাই আমার পক্ষে সম্ভব নয়, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে পার্শ্ব চরিত্রটা এমন একটা দেওয়া হলো, সেটা মনে হলো আমার কাছে বেশ ভালো, নাইস, চ্যালেঞ্জিং, প্লাম রোল, হয়তো 3 দিনের কাজ, হয়তো 10 মিনিট, কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু কোনো একটা অর্থনৈতিক কারণে হয়তো বলা হলো না এটা করা যাচ্ছে না। তখন আমি মজা করে বললাম তাহলে তো একটা ল্যাম্প পোস্টকে খাড়া করে দিলেই হয়। তার মানে আমার পরিচালক এর যে এই মানুষটাকে দরকার এই চরিত্রটার জন্য, সেটা না করে আমার কাছে অর্থনৈতিক কতটা টাকা আছে সেই অনুযায়ী চরিত্রটা, অভিনেতাটাকে আমি চুজ করছি, সেখানে একটা প্রবলেম। আর পার্শ্ব চরিত্র ইম্পর্টেন্ট যদি বলো, যেহেতু তুমি সিনেমার পোকা সেই জন্য বলছি, তুমি যদি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগটা দেখো, সেখানে তরুণ কুমারকে বাদ দিয়ে তুমি উত্তম কুমারকে পাবে না। তুমি নবদ্বীপ হালদার, পাহাড়ি সান্যাল, তুলসী চক্রবর্তী, বসন্ত চৌধুরী, এদের বাদ দিয়ে কিন্তু বাংলা চলচ্চিত্র হয়নি না। এখন দেখো বিকাশ রায়, কমল মিত্র, এরা না থাকলে ওই যুগটাকে তুমি এক্সিস্টই করো না, ছবিগুলোই থাকতো না, তাই না? এমনকি কমেডিয়ানদের মধ্যে তুমি চিন্ময় রায়কে ভুলে যাও, হ্যাঁ, তুমি রবি ঘোষকে ভুলে যাও, তাহলে হবে না ব্যাপারটা, না? সেই রকম এখন কি হচ্ছে, এর বদলে বি হলেও চলে, বির বদলে সি হলেও চলে, এটা একটা দিক। তৃতীয় দিক হচ্ছে যে আমার মনে হয় তুমি দেখেছো,
আমার যদি ধরো 16ই ডিসেম্বর 2025 আমার বিড়লা একাডেমি বুক করা আছে নেক্সট এক্সিবিশনের জন্য, আমার কাজ শুরু হয় 6 মাস আগে। তা আমি একটা অ্যামেচার ফটোগ্রাফার, আমার একটা এক্সিবিশন হচ্ছে, সেটা যতই বড় হোক, যেখানেই যাক না কেন, রয়্যাল ফটোগ্রাফি সোসাইটি আমার এন্ডোর্স করুক, সেই বই লাইব্রেরিতে রাখুক, যাই হোক না কেন, কিন্তু আমি 6 মাস কাজ করছি একটা সোলো এক্সিবিশনের জন্য। সেখানে তুমিও জানো, আমিও জানি, আজকে বাংলা চলচ্চিত্রের ছবি একদম স্ক্রিপ্ট থেকে ফাইনাল এডিটিং কালার কারেকশন অবধি 3 মাসে হয়। দিস ইজ অ্যাবসার্ড, ইট ক্যানট হ্যাপেন। ঠিক, একটা ক্রিয়েটিভ কাজ করতে গেলে তোমাকে যে ডিসিপ্লিন বা প্যাশন নিয়ে কাজ করতে হবে, সেই সময়টা বোধহয় আমরা দিচ্ছি না। কেন দিচ্ছি না আমি সে তর্কে যাচ্ছি না, হতে পারে তার অর্থনৈতিক কারণ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট অ্যাজ এ রেজাল্ট অফ উইচ আমার বোধহয় গুণগত মানের একটা নিচু হয়ে যাচ্ছে, ফল করছে। এটা হবেই, এটা অবধারিত, কিছু করার নেই আর কি। বেশ বাবা, তোমার সঙ্গে না, তোমার এতগুলো দিক, আর তোমার সঙ্গে আড্ডা মারার এত মজা, তোমার সঙ্গে আড্ডা মারার মজাটা তো আছে, সেটা আলাদা, সেটা তো আছে। এবং সেই আড্ডাটা মানে আমরা এতক্ষণ এই 1.5 ঘন্টার পর মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে কথা বললাম। সবচেয়ে বড় কথা হলো, আমরা কোনো জিনিসকেই জাস্ট ছুঁয়ে বেরোয়নি, একটু চেষ্টা করেছি একটু গভীরে ঢুকে সেটার থেকে কিছু খুঁড়ে বের করে আনার। তা আমার মনে হয় আমি তোমার সবগুলো দিক সম্পর্কেই কথা বললাম এবং তোমার পার্সপেক্টিভটাও জানলাম। যারা আপনারা দেখছেন তারা যে মানে আমি ডকি বলতে যাচ্ছি না, ডকি বলি আমি, তো ডকের অন্যান্য দিকগুলো সম্পর্কেও বোধহয় আর একটু ডিটেলে জানতে পারলেন। কারণ আমি তোমার খুব বেশি এত ডিটেল পডকাস্ট দেখিনি, মানে ইন্টারভিউ দেখিনি এত ডিটেল না। তো সেটা আমার মনে হয়েছিল যে তুমি যেরকম মানুষ, তোমাকে আমরা যেভাবে দেখেছি বা চিনেছি, সেটা আমার মনে হলো দর্শকের কাছে নিয়ে আসা খুব জরুরি ছিল। এবং সেই কারণে আপনাদের যা যা ভ্যালুয়েবল জিনিসপত্র সেই সমস্তটাই তো পেয়েছেন। আমার সবচেয়ে বড় যেটা বক্তব্য সেটা হলো, প্রশ্ন যদি এসে থাকে মাথায়, যদি এই কনভারসেশনটা থেকে এমন কোনো ভাবনার খোরাক যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটু সময় দিয়ে সেই খোরাকটার প্রতি একটু সময় দিন, একটু ভাবুন। ভাবলে না ব্যাপারটার মধ্যে একটা মজা আছে, সেই মজাটা ওই রিল স্ক্রোল করাচ্ছে কিন্তু বেশি। তো সেটা আমার অনুরোধ। আমি জানি আমার দর্শকদের আমি চিনি, তারা অনেকক্ষণ ধরে আমাদের কথা শোনেন এবং তাদের ভালো লাগে, সেটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। থ্যাংক ইউ ডক। আমি এটা শেষ করব, এটা হচ্ছে যে আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ আমার মতে এখনও এই মুহূর্তে আমি একজন সাধারণ মানুষ। যেটা শ্রোতাদের প্রতি আমার শেষ বক্তব্য, সেটা হচ্ছে আমার মনে হয় আপনারা নিজেদের মধ্যে দেখবেন যে প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে একটা অসাধারণত্ব রয়েছে। এবার যে মানুষটা 8 বছর বয়সে আঁকা ছেড়ে দিয়েছেন, তিনি আজকে 40 মানুষ হিসেবে আঁকাটা আবার শুরু করেন, সেটা কেউ দেখুক বা না দেখুক, ডাজেন্ট ম্যাটার। আমি যে কবিতা লিখতাম কলেজ লাইফে, সেটা ছেড়ে দিয়েছিলাম বলে আজকে কবিতা লিখবো না, কোনো মানে নেই। প্রত্যেকটি মানুষের অনেকগুলো ফ্যাসেট থাকে। আনফর্চুনেটলি সমাজে এমনভাবে আমরা জড়িয়ে পড়ি সংসারে যে সেই ফ্যাসেটগুলো শুকিয়ে যায়। তার মানে এই আঙুরগুলো শুকিয়ে কিশমিশ হলো, সেটা হতে দেবেন না, শুকোতে দেবেন না। আর লাস্ট কথা হচ্ছে যে এমপ্যাথি বলে একটা কথা আছে, সিম্প্যাথি নয়, এমপ্যাথি। সিম্প্যাথি মানে হচ্ছে আমি অরুণাবর প্রতি একটা দয়া দেখাচ্ছি, এমপ্যাথি মানে হচ্ছে আমি ওর জায়গায় নিজেকে দেখে ভাবছি। এই এমপ্যাথিটার আজকের সমাজে বড্ড অভাব। আমি এটা ছোট্ট বলি যে আপনাকে কোথাও চ্যারিটি করতে বলছি না, কোথাও ডোনেশন দিতে বলছি না, কিন্তু শিশুদের বা বাচ্চাদের বা এই অ্যাডোলেসেন্টদের একটু শেখানো দরকার যে আমি একটা গাড়ি করে বা বাসে করে যাচ্ছি, একটা মোড়ে একটা ভিখিরি মা একটা ভিখিরি শিশুকে, তার পরনে খালি একটা ল্যাঙর, তাকে একটা বিস্কুট কিনে খাওয়াচ্ছে। অ্যাজ এ ফটোগ্রাফার আমি ছবি তুলে দেখেছি যে একটা অদ্ভুত অপার্থিব হাসি মার মুখে, বাচ্চাটার মুখে। মার মুখে এই কারণে সে বিস্কুটটা দিতে পেরেছে, আর বাচ্চাটার মুখে কারণ বিস্কুটটা পেয়েছে। এই দৃশ্যটা দেখে যদি আমি 100 টাকা দেবো না, কিচ্ছু দেবো না, কিন্তু আমার চোখে মুহূর্তের জন্য যদি জল আসে, তাহলে আমি আজও মানুষ, আপনারাও সবাই মানুষ। নমস্কার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লাস্ট শেষটা খুবই সুন্দর। তো আমি যেটা সবসময় কি বলি, একটাই কথা বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। কারণ আমার মনে হয় নলেজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর নলেজ না সবসময় শেয়ার করলে পারে, এটা আমরা সব সময় শুনেছি। আর আজকের এই পুরো কনভারসেশন থেকে
যেটা লাস্টে ডগ বললো সেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা সত্যি আমাদের সম্পূর্ণ ইমোশনগুলোকে বন্ধ করে দিচ্ছি না তো। আমরা আমাদের বোধগুলোকে, যেই বোধগুলো আমাদেরকে কাঁদায়, হাসায়, একটা অদ্ভুত বিষাদের জায়গায় নিয়ে যায়। বসন্তর বিকেলবেলা এখনও আমাদের মন খারাপ লাগে তো, দুপুরবেলাটা এখনও আমাদের কোনো সময় ঘুম থেকে দেরি করে উঠলে হঠাৎ করে কিরকম একটা অদ্ভুত মন কেমন করে তো। এই যেই জায়গাটার কথা বললো সেটা দেখে এখনও আমাদের চোখ ভেজে তো। এগুলো না, নিজেদের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো করে রাখলে বা কন্টিনিউয়াসলি করতে থাকলে মানুষ হিসেবে আমরা অনেক বেটার একটা জায়গায় যেতে পারবো। সো আজকের এপিসোড এই নোটেই শেষ করছি। আশা করি এপিসোডটা নিশ্চয়ই ভালো লেগেছে, এবং কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যেই ভ্যালুটা আমরা দেওয়ার চেষ্টা করি সোল কানেকশন পডকাস্টের থ্রুতে, হোপফুলি সেই ভ্যালুটা আপনাদের কাছে পৌঁছচ্ছে, সেই ফিডব্যাকটাও আমরা অবশ্যই জানতে চাইবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি। শেষে যেটা বলি সেটা আরেকবার বলছি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।